তোমাকে একটা দ্বীপে রেখে আসা হয়েছে, যে দ্বীপে কোনো বইপত্র দেওয়া হয়নি, পড়ালেখা নেই, কিছু নাই, 72 ঘন্টা টাইম। এই 72 ঘন্টা কি করবা? কোনো মোবাইল নাই, আমি যখন প্রয়োজন হতো আমি আমার বাবারটা ব্যবহার করতাম এবং ল্যাপটপ প্রয়োজন হলে আমি বাবারটাই ব্যবহার করতাম। 2013 সালে কোলন ক্যান্সার ছিল আর কি, মানে কোলন ক্যান্সার আক্রান্ত হয়েছিল, তো 2014 সালে এপ্রিলের 6 তারিখ মনে মারা গেছে। প্রথমেই বলে রাখি যে আমি সানজিদের মতো রাত জাগা পাখি কখনোই হতে পারিনি। আমরা কিন্তু তোমাদের উপর প্রত্যাশা চাপাই দিলাম যে আমরা জাস্ট সিম্পল তোমাদেরকে ডক্টর হিসেবে দেখতে চাই না, উই ওয়ান্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডেফিনেটলি আমাদের জন্য অনেক খুশির দিন, বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা কাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো অলরেডি চেহারা দেখে হয়তো অনেকে ইতিমধ্যে গেস করে ফেলেছেন যে আজকে আমরা কাদেরকে নিয়ে বসেছি। তো আমরা খুবই খুশি, এই বছর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 3 জন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, সেই 3 জনের সাথে আমরা আজকে গল্প করব, ওদের থটস জানার চেষ্টা করব, এবং আমরা কিছু সময় কাটাবো অতীতে, ওরা কিভাবে কি করলো, আর কিছু কাটাবো ভবিষ্যতে, যে ওরা কি করতে চায় ভবিষ্যতে। তো আশা করি আমাদের জন্য এটা এনজয়েবল একটা জার্নি হবে। সো প্রথমে এই যে 3 জনের একটা কমন ফিচার্স আমি একটু বের করার চেষ্টা করতেছিলাম। তো আমি দেখলাম যে 3 জনেরই যেটা ডাক নাম, আমার সর্বদূরে যেটা যে আছে, সে হচ্ছে সানজিদ অপূর্ব, যদিও ওর ডাক নাম সানজিদ নামে পরিচিত। প্রথম যে হয়েছে, ইতিমধ্যে সবাই হয়তো ওর ছবি, কারণ সবাই তো ফার্স্ট যে এটার দিকে অনেক বেশি ফোকাস দেয়, সুশোভন সুশোভিত অবস্থায় আমাদের সামনে আছে। তো আর আমাদের থার্ড হয়েছে তাসনিম আমাদের সামনে আছে, এবং তাসনিমের পুরো নাম তাসনিম ফেরদৌস। বাট 3 জনেরই যেটা ডাক নাম সেটা কিন্তু 4 বর্ণের। তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তোমাদের নামের মধ্যে কমন কোনো লেটার আছে কিনা, এবং কয়টা? দন্তন্য একটা আছে। দন্তন্য আছে, দুইটা। আর কোনটা? দন্তস্ব, রাইট। তাই নাকি? অদ্ভুত বিষয় যে 4 জন 4টা করে বর্ণ এবং 2টা বর্ণ কমন, দন্তস্ব এবং দন্তন্য, দুইটাই দন্ত। যাই হোক, তো তোমাদেরকে প্রথমত আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আর অ্যাকচুয়ালি এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। তো নর্মালি মানুষ জিজ্ঞেস করে কেমন লাগছে, এটা তো ফালতু প্রশ্ন, বাবা খারাপ লাগবে এটা কি হয় নাকি? বাট আমি প্রথম জানতে চাই যে রেজাল্ট জানার পর নেক্সট 10 মিনিটসে তোমরা কি করছিলা? যে কেউ শুরু করতে পারো, তাসনিম শুরু করতে পারো। প্রথম 5 মিনিট বোধহয় কেঁদেছিলাম, তারপর অবশ্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া সিজদায় লুটিয়ে পড়েছিলাম, এবং তারপর আসলে ওই মুহূর্তটা খুবই মনে রাখার মতো ছিল। এত আবেগময় মুহূর্ত, হয়তো অনেক ফার্স্ট সেকেন্ড হয়েছি, কিন্তু এর ধারে কাছেও হয়তো জাতীয় ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে ডেফিনেটলি। সুশোভন 10 মিনিট কি করছিলা? প্রথম কয় মিনিট আসলে আমি ওটা বুঝে পারিনি, চুপচাপই ছিলাম। আমি ওটা অনেকবার দেখছি ওয়েবসাইটে, এবং আমার বন্ধুকে দিয়েও দেখাইছি। তো সে বলে, আরে ভাই ফেসবুক খুলে দেখো কিংবা ইউটিউব দেখো, তোমার ছবি ভরে গেছে। তখন আমি আর কি বিশ্বাস করলাম, এবং আমার মার আর কি অনেকটাই ইমোশনাল হয়ে গেছিল, আমাকে ধরে আর কি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল। তো এটা ওরকম মুহূর্ত কোনোদিন জীবনে, মানে এরকম মুহূর্ত আমি কোনোদিন পাই। ওকে, এটা আসলে। সানজিদের ক্ষেত্রে আমার রেজাল্ট আসলে আমার মেজো ভাই দেখছে ওর পিসিতে, তো সকাল থেকে বসেছিল, মানে রিফ্রেশ দিচ্ছে বারবার। তখন তো সকাল আমাদের বলতেছিল সকালে রেজাল্ট দিবে, আবার বলতেছে সকালে না দিয়ে দুপুরে দিবে। তো একটা প্যানিক ছিল মানে সবার মধ্যে, কিন্তু আমার মধ্যে আল্লাহর মধ্যে ছিল না এরকম। তুমি জানতে যে সেকেন্ড হবা না, এরকম কোনো এক্সপেকটেশন ছিল না। আমি আসলে আমার যতটুক দেওয়া পসিবল ওটুক দিতাম, কিন্তু কখনো এক্সপেকটেশন খুব বেশি রাখতাম না কখনো। তো আমার ভাই প্রথমে বলছে, তো আমি আম্মুকে প্রথমে আল্লাহর কাছে তো অবশ্যই শুকরিয়া জানাবো, এরপর আম্মুকে জড়াই ধরছি, কারণ আম্মুর তীব্র একটা ইচ্ছা ছিল মানে মেডিকেলে চান্স পাবে এরকম। তোমরা কি কান্নাকাটি করছো না করো নাই? আমি করি নাই, কিন্তু আমার আম্মু করছে। হ্যাঁ অবশ্যই। কি অদ্ভুত বিষয় না? অদ্ভুত বিষয় যে মানুষ খুশি হইলে কান্না করে না। আমরা এতদিন শুনতাম আনন্দ অশ্রু, বাট আমরা প্র্যাকটিক্যালি শুনলাম যে, তাই না, যে রেজাল্ট পেয়ে কেউ হাসতেছে না। আচ্ছা, না যাই হোক, ডেফিনেটলি এটা খুব আবেগের বিষয়, তাই না? কারণ এত মানুষের ভিতরে কম্পিটিশন করে টপে থাকা, ডেফিনেটলি। তো আমি একটু তোমাদের কাছে জানতে চাই, এবার ওই দিক থেকে আসতে পারো, একবার অ্যান্সার এক দিক থেকে নেই, যে এই যে অ্যাডমিশনের যে জার্নি, এটা তো অ্যাকচুয়ালি অনেক টাফ। শুধু অ্যাডমিশন না তো, কারণ এটা তো আর এমন না হঠাৎ করে 3 মাস পড়ছো আর হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্টার্টিং ফ্রম সেই যখন তুমি বর্ণ পরিচয় শিখছো, তাই না, সেখান থেকে আজকে এই পর্যন্ত একটা লম্বা জার্নি। সো হাউ ডু ইউ লুক ব্যাক, যে এই জার্নিটার তুমি কীরকম দেখো? ইট ইজ লাইক স্ট্রেট লাইনের মতো, নাকি এখানে অনেক রোলার কোস্টার ছিল? কারণ এক একজনের জন্য হয়তো এক এক রকম হইতে পারে। সো এইটা একটু জানতে চাই তোমাদের থেকে সংক্ষিপ্তভাবে, তোমার আর্লি স্টেজ থেকে এই যে মেডিকেলে ফার্স্ট সেকেন্ড বা থার্ড হওয়া জার্নিটা একবারে যদি তুমি দেখো, তাই না, জুম আউট করে পুরো জিনিসটা চোখের সামনে, ক্লাস 1 টু মেডিকেল টেস্ট, কেমন সিনারিও আসে চোখের সামনে? একটা কার্ভড লাইন বলা যায়, মানে যদি আমি গ্রাফের মধ্যে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই একটা কার্ভড লাইন ছিল। মানে তো প্রথম
এমন মানে একাডেমিক লাইফ একদম যদি শুরু থেকে বলি, কিন্ডারগার্টেন থেকে শুরু করলে কখনো এমন না যে মানে আমাকে সবাই মনে করতো আমি একটা অনেক ভালো স্টুডেন্ট, আমার পর অনেক বেশি এক্সপেকটেশন, কখনোই ছিল না এরকম। মানে আমি হ্যাঁ ভালো করতাম, ক্লাসে অবশ্যই সবসময় ভালো করতাম, কিন্তু এমন না যে আমি সবসময় সবার মধ্যে ভালো, এরকম কখনো কেউ এক্সপেকটেশন রাখতো না। তো প্রথম থেকে চিন্তা করতাম হয়তো আমি যেটা এফোর্ট দিচ্ছি ওটাতে আল্লাহর রহমতে মানে রেজাল্টটা ভালো আসতেছে। তো যখন কিন্ডারগার্টেন পার করে হাই স্কুলে আসলাম, তো হাই স্কুলে দেখতেছি আমার থেকে আমার টিচারদের এক্সপেকটেশন আরো অনেক বেশি। মানে বলছে তুমি যদি এরকম ভাবে পড়ালেখাটা ধরে রাখতে পারো হয়তো পরে অনেক ভালো করতে পারবা। কিন্তু রোল নাম্বার কি 1 2 3 আমার এরকম 6 থাকতো? থেকে ক্লাস 10 পর্যন্ত আল্লাহর রহমতে রুল 1 ছিল, কখনো আমি কোনো পরীক্ষায় তাই সাইড কই তোমার কার লাইন করতে? তোমার তো সমান্তরাল না ছিল না। আর কিন্ডারগার্টেনে কখনো আমার রুল সবসময় 1 ছিল না, আচ্ছা, এটা সত্য কথা। হ্যাঁ, আর এমন না তো যে হাফ ইয়ারলিতে আমি সবসময় ফার্স্ট হতাম, হাফ ইয়ারলিতে অনেক সময় সেকেন্ড ফোর্থ এরকম, সিক্সথ হয়েছে একবার আমার মনে আছে ক্লাস 6-এ। তো টিচারদের একটা এক্সপেকটেশন ছিল মানে তুমি হয়তো যদি এইভাবে এই জিনিসটা রাখতে পারো তুমি হয়তো অনেক ভালো করতে পারবা। তো বাসার ফ্যামিলি মেম্বার্সও এরকম একটা এক্সপেকটেশন রাখতো মানে তোমার মধ্যে ভালো করার মতো কিছু একটা আছে। তো আমি সবসময় চেষ্টা করতাম, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যেহেতু আমাকে ইচ্ছে শক্তিটা দিছে, আমি মানে আমার এফর্ট দেওয়ার মতো চেষ্টা যদি আমি ধরে রাখতে পারি এটাই এনাফ। এমন না যে আমি অনেক ভালো করতে পারবো, আমি কখনো এরকম চিন্তা করতাম না। আউটকাম না, তুমি এফোর্ট হ্যাঁ, আমি এফর্টের উপর হ্যাঁ ফোকাস রাখতাম, আউটকাম তো পুরো আল্লাহর উপর। এখন যদি খারাপ হইতে পারে ভালো হইতে পারে। আসলে সত্যি ভেরি গুড স্ট্র্যাটেজি। তো তোমার মানে তখন কি ডাক্তার হওয়ার ইচ্ছা তখন ছিল না যেটা হয়? আমার বড় ভাই মানে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে রিলেটিভ ওরা সবাই ইঞ্জিনিয়ারিং এই সাইডে। আমি তো জানি তোমাদের 3 ভাই বোধহয় উদ্ভাসের স্টুডেন্ট। হ্যাঁ, আমার মেজ ভাই বুয়েটে ছিল, ওখান থেকে চুয়েটে চলে গেছে। আর আমার বড় ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে। তো ওদের যেহেতু আমি সবসময় বাসার তো একটা মানে এফেক্ট তো থাকবে মানে ফ্যামিলি মেম্বার্সের, যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা এরকম। তো আমার মেজো ভাই সবসময় বলতো মানে তুমি মেডিকেল সাইডে আম্মু যদি যেতেও বলে যাবা না, মানে ওর একটা এরকম টেন্ডেন্সি ছিল মানে তুমি ম্যাথ ভালো পারো তোমার থেকে ইঞ্জিনিয়ারিং। তোমার আম্মুর ইচ্ছা ছিল মেডিকেল? হ্যাঁ হ্যাঁ, তুমি ম্যাথ ভালো পারো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত। তো আমি এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করছিলাম, মানে যেটা আগে থেকে যেটা নেওয়া হয় আর কি, প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা। কিন্তু টেস্ট পরীক্ষার আগে এসে যেহেতু আমার মেইনলি 2টা কারণে ডিসিশনটা চেঞ্জ করা, আম্মুর একটা তীব্র ইচ্ছে ছিল, প্লাস আমার আব্বুর 2013 সালে কোলন ক্যান্সার ছিল আর কি, মানে কোলন ক্যান্সার আক্রান্ত হয়েছিল। তো 2014 সালে এপ্রিলের 6 তারিখ মনে মারা গেছে। তো আমি তো যেহেতু পরিবারের ছোট সদস্য, আম্মু তো আমাকে বাসায় রাখবে না। তো হসপিটালে কিংবা ঢাকায় যখন চলে আসছিলাম তখন প্রায় 1.5 বছর তো হসপিটালে ছিলাম। তো বয়স ছোট হলো, আমার মেমোরিজ কিন্তু ভালো আল্লাহর মতে মনে ছিল মানে যা কিন্তু ওইটার উপর বেস করে যে আমি ছোট থাকতে মানে আমার একটা অনেক প্যাশন, আমি মানে একজন অনকোলজিস্ট হবো কিংবা ডাক্তার হবো এরকম কখনো ইচ্ছা ছিল না। কিন্তু যখন টেস্ট পরীক্ষার আগে এসে যখন আম্মু আমাকে একদিন ডেকে মানে বলতেছে মানে এগুলো তোমার বুঝাচ্ছে, মানে তোমার আসলে মনে থাকা উচিত এগুলা, তোমার ভাই হয়তো বলতেছে তুমি মানে যাও, ওরা যেহেতু বলতেছে তুমি, কিন্তু আসলে এটা উচিত না, মানে আমার একটা তীব্র ইচ্ছা তোমাদের ফ্যামিলিতে একজন ডাক্তার থাকুক, তোমার আসলে ট্রাই করা উচিত। তো আমি এগুলো নিয়ে একদিন রাতে চিন্তা করতেছি সবকিছু, মানে ওইটার সাথে কোরিলেট হচ্ছে, আমারও মেমোরিজগুলো মনে পড়তেছে, মানে এই সব কিছুর উপর বেস করে ডিসিশনটা চেঞ্জ করা আর কি। ওকে, নাইস। সুশোভন, তোমার জার্নিটা কেমন? আমি আসলে ওইভাবে কখনো ভেবে দেখিনি যে কার্ভ লাইন কিংবা স্ট্রেট লাইনটা, আমি বলতে চাই স্ট্রেট লাইনই। কারণ আমি ছোট থেকে চেষ্টা করছি ভালো করার, এবং আমার ছোট থেকে আসলে মা বাবার একটা এক্সপেকটেশন ছিল, অন্য কারোর ছিল, তবে এটা আস্তে আস্তে হ্যাঁ ওর মতোই কথাটা আস্তে আস্তে বাড়ছে এক্সপেকটেশনটা, টিচারদের এক্সপেকটেশন এবং আত্মীয় স্বজনের এক্সপেকটেশন। কিন্তু আমার মা বাবার আলাদা একটা বিশ্বাস ছিল আমার প্রতি, কেন জানি না, ছোট থেকেই। কারণ আমার মা বলে আমি খুব ছোট থেকেই লেখা শিখছি, মানে একেবারে ছোট থেকে মানে উল্টাপাল্টা লিখতাম প্রথমে, খুবই আঁকিবুকি করতাম, তারপর থেকে আস্তে আস্তে মানে নিজে নিজে আমার সব বর্ণমালা শেখা নিজে নিজে, একটা দুইটা মা আমাকে তুমি কিভাবে বুঝলা এটার নাম ল, এটার নাম ব? আমার বাবা আর কি না ওইটা শিখিয়ে দেয়া লাগছে, কিন্তু আমার সম্পূর্ণ লেখাটা আমি নিজেই করছি। আচ্ছা, মানে লেখাটা হ্যাঁ, বর্ণমালার আর কি বই কিনে দিয়েছিল আমার বাবা, সেখান থেকে আমি নিজে নিজে করছি, ওই একটা দুইটা বর্ণ আর কি দেখাই দেয়া লাগছে। তো সেখান থেকে আসলে বাবা আমার যেটা হয় আস্তে আস্তে এক্সপেকটেশনটা গ্রো করতে থাকে, আর আত্মীয় স্বজন বলেন আর শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট আমার উপর বিশ্বাস রাখছিল। ডাক্তার হওয়ার ইচ্ছাটাও কি বরাবরই নাকি? না, এটা একেবারে ছোটবেলা থেকে না, এটা আমার মূলত 3 থেকে, আমি ওটাই বলি 3 থেকে আমার মূলত ইচ্ছাটা শুরু হয়। 3 তো ছোটবেলায় বলা যায়। আসলে আমি একটু ডাক্তারদের কি আমি একটু অন্যরকম মনে করতাম, কারণ সৃষ্টিকর্তাই একমাত্র যে যার কাছে মানে সে সর্বশক্তিমান আর কি। তো আমি মনে করি সৃষ্টিকর্তার পরে যদি কেউ থাকে আমাদের মানুষের ভিতর, মানুষের তো অত ক্ষমতা নাই, কিন্তু ডাক্তাররাই একমাত্র যারা মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে তুলতে পারে, কিংবা
মানে যাদের সবকিছু শেষ হয়ে যায়, মানুষের স্বাস্থ্যটাই আসল কিন্তু মেন, আমরা দিন শেষে মানুষই। তো সেখান থেকে সবাই আসলে ডাক্তারের প্রতি কিন্তু কৃতজ্ঞ শেষ পর্যন্ত। আসলে আমরা ইঞ্জিনিয়াররা বঞ্চিত। না না না, ব্যাপারটা আসলে এরকম না, ওই জন্য না, আই ওয়াজ জোকিং, বাট এটা ফ্যাক্টও। তুমি কি কখনো চিন্তা করে দেখছো, মানে জাস্ট প্রফেশনাল রাইভালরির জন্য বলতেছি না, বাট এটা একটা ইন্টারেস্টিং থট। সেটা হচ্ছে চিন্তা করো, উইদাউট দ্য ইঞ্জিনিয়ার্স ডাক্তাররা অ্যাবসলিউটলি অসহায়। ইয়েস, এটা কি খেয়াল করছো? অবশ্যই। যেমন ধরো কথার কথা ইলেকট্রিসিটি নাই, হ্যাঁ, তো তুমি কি কোনো টেস্ট করতে পারবে না, না? আচ্ছা, মেডিসিন যে প্রোডিউসড হয় যে মেশিনের মধ্যে, ঠিক আছে, উই আর হ্যাপি বিকজ আমাদের ক্রেডিট দরকার নাই, বাট আমরা যে পেছনে না না না, এটা অবশ্যই কাজ সবারই করবে। না, 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 just- সবারই অবশ্যই, মানে আমি Right. বলতে চাচ্ছি হ্যাঁ। প্রত্যক্ষভাবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট অবশ্যই অবশ্যই সবার ভূমিকা না থাকলে আসলে হয় না, মানে ফ্রন্ট লাইন সোলজার হিসেবে আমি বলতে চাচ্ছি ডাক্তারদের ভূমিকাটা আমাকে অনেকটা ইন্সপায়ার করছে। Good. তো সেখান থেকে আর কি আমি নিজেকে ডাক্তার হিসেবে দেখতে চাইতাম। এখানে আমার আলাদা একটা ইনফ্লুয়েন্সও ছিল আমার জীবনে। যেমন আমি আমার জন্মের আগে আমার মার কাছ থেকে শুনছি যে আমার দাদু ব্লাড ক্যান্সারে মারা গেছিলেন এবং অনেক কষ্ট পেয়ে আর কি মারা গেছিলেন। এবং আমার মার আর কি একটা আফসোস মতো ছিল যে যদি কেউ থাকতো তাহলে হয়তো তার বাবাকে এই দিনটা দেখতে হতো না, এরকম একটা আফসোস ছিল। তো আমি চাইতাম যে এরকম ভাবে আসলে আমি মানে মার কাছে যেটা শুনছি সেটা আসলে খারাপ লাগে। মানে আমার দাদুর মানে তারা ভালো পজিশনেই ছিল কিন্তু অনেক কষ্ট পেয়ে আর কি সে মারা গেছে। তাই মনে করতাম নিজেকে যদি এভাবে ডাক্তার হিসেবে কখনো এইভাবে অসহায় ভাবে কাউকে যতটুকু পারি, তোমার একটা ফ্যামিলি মোটিভেশন ছিল, ফ্যামিলি একটা মোটিভেশন ছিল। এবং আমার বংশে মানে বাবাদের দিক থেকেও আসলে অনেক বড় বড় পজিশনে অনেকেই আছে কিন্তু ডাক্তার হিসেবে কেউ নেই। তো সেখান থেকে একটা আফসোস ছিল। আচ্ছা, ফ্যামিলি একটা ডাক্তার থাকে। হ্যাঁ, একটা ডাক্তার থাকবে। তারপর তাসনিমের ক্ষেত্রে আচ্ছা ভাই, তোমার জার্নি কেমন? ছোটবেলা থেকেই যদি বলি, আসলে আমরা তো আসলে ফলাফলটাকে মূল ফোকাস হিসেবে সবাই রাখতে চায়। তো সেক্ষেত্রে বিবেচনা করলে হ্যাঁ, হয়তো আউটকাম ফলাফল যেটা সেটা একটা স্ট্রেট লাইন ছিল, মূল বিন্দুগামী সরল রেখা যাকে বলে। কিন্তু আসলে যখন আমি প্রিপারেশন নিচ্ছি, আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, আমার নিজস্ব টাইম যেটা, ওই টাইমটাতে অবশ্যই আপস অ্যান্ড ডাউন। যখন আমি নিজেকে প্রিপেয়ার করতেছিলাম সেই ছোটোবেলা থেকেই বা অ্যাডমিশনের সময়, তখন আমার নিজের কাছে নিজের যে জার্নিটা সেটা অবশ্যই কার্ভ। কখনো হয়তো পড়তে ভালো লাগতো, কখনো ভালো লাগতো না, কখনো হইতো না। কিন্তু এটা আসলে তো বাইরে থেকে দেখা যাবে না। সবাই আসলে ফলাফলটা দিয়ে আউটকাম কাইন্ড অফ স্ট্রেট লাইন, আউটকাম বলা যায় কাইন্ড অফ স্ট্রেট লাইন ছোটবেলা থেকে। আর ছোটবেলা থেকে যেহেতু আমি একটু ধীর স্থির প্রকৃতির ছিলাম, তো আব্বু আম্মু আবার পাড়া প্রতিবেশী সবাই বলতো যে আমি হয়েছিলাম তার 6 মাস পরেও লোকজন এসে বলতো, ও আচ্ছা এবারে একটা ছোট ছেলে আছে, জানতাম না তো। যে মানে কান্নাকাটি নাই, খুব একটা আওয়াজ নাই। তো তখন থেকে বলতো আচ্ছা এ তো মনে হয় তাহলে ডাক্তার হবে। কেন? লোকজনের অদ্ভুত চিন্তা ভাবনা, আওয়াজ না কম করলে ডাক্তার হয় না, ডাক্তার হবে, একটু ধীর থাকে, কোনো ঝামেলা করে না। তো ওই দিক থেকে চিন্তা করলে, আর ছোটবেলা থেকে আমি একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতাম যে আসলে যখন ডাক্তার হসপিটালে যেতাম যে না আসলে তারা প্রত্যক্ষভাবে মানুষের একদম নিবিড় সান্নিধ্যে যেতে পারছে। ঠিক তখন যে ওষুধ লেখা একটা প্রেসক্রাইব করে দেওয়া তখন না, তখন যদি তাকে একটা কোনো কথা বলে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা তো তার আজীবন মনে থাকবে। ওষুধ তো একটা সাময়িক ব্যাপার। আবার যখন আমি একটা বিসিএস ক্যাডারের কথা চিন্তা করি তখন মনে করি যে এনার হাতে তো আসলে অ্যাকচুয়াল যে পাওয়ারটা, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, সেটা তো আসলে ওনাদের হাতে। নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এটা তো বলা যায় একটা সেবামূলক খাত। এটা অবশ্যই দেশের প্রয়োজনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সেক্টর, কিন্তু আসলে যে নিয়ন্ত্রণের যে ব্যাপারটা এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারটা সেদিক থেকেও আসলে আমাকে অনেক তাড়িত করে, তখনও করতো, খুব তাড়িত করতো। তো বিভিন্ন দিক থেকে চিন্তা করে তারপর আস্তে আস্তে আমি ডেডিকেটেডলি প্রিপারেশনটা শুরু করি ইন্টারের শুরু থেকেই। মানে ইন্টার আগ পর্যন্ত তোমার আসলে থিংকিং অনেক কিছুই ছিল, অনেক কিছুই ছিল। আর আমি আসলে আর একটা জিনিস কি, মানুষ ভালো কথা বলুক খারাপ কথা বলুক, মানে একটু ইমোশনালি বলা যায়, আমি ওটাকে খুব ভিতর থেকে ইয়ে করতাম। তো এটা আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। কেউ হয়তো খারাপ কিছু বলতে চাচ্ছে না কিন্তু আমি খারাপভাবে নিয়ে ফেললে অনেক হয়তো প্রভাব থাকতো, আর ভালো কিছু থাকলে সেটাও আমি ভাবতাম আচ্ছা এটাকে তাহলে আর কিভাবে কাজে লাগানো যেতে পারে।
উনি তো শুধু একটা বিষয়ের উপর বলল। তো বিষয়টা আসলে একটু সময় সাপেক্ষ বলা যায় অবশ্য একটু। তো আমি আসলে এভাবে চেষ্টা করতে থাকতাম। আর ইন্টারের শুরু থেকেই করলাম যে আসলে আমি যদি এবার সব দিকেই ছোটাছুটি করি তাহলে আসলে কোনো জায়গায় হয়তো ঠিক মতো পৌঁছাতে পারবো না। তো তারপর থেকে আমি আসলে বললাম যে আচ্ছা আগে মেডিকেলটা সেক্টর করি। তো মেডিকেলে গেলেই যে ডাক্তারি যে হয়েই রোগী দেখতে হবে বিষয়টা তো এমন না। এখানে তো অনেক উদ্যোগ গ্রহণ করারও ব্যাপার আছে আমাদের চিকিৎসা খাতে। আমাদের দেশ থেকে কেন বহির্বিশ্বে এত পরিমাণ রোগী যাবে, সেক্ষেত্রে আচ্ছা আমি তাহলে মেডিকেলে এখন ডেডিকেটেডলি নিই, একদম সোললি নিই। এই 2 বছর বা অ্যাডমিশনের এই 5 মাস এই সময় আর আমি ওই চিন্তাটা না করি। হ্যাঁ মানে যাই হোক, ওর থিঙ্কিং এর মধ্যে যেটা পাইলাম সেটা হচ্ছে ওর যখন ডাইভার্সিফাইড চিন্তা, ও এটাকে একটার ভিতর প্যাকেজ করছে যে ডাক্তারি পড়তেছি মানে জাস্ট ডাক্তারি প্র্যাকটিস করে ডাক্তার হব এরকম না, ডাক্তার হয়েও আমি আবার অন্য অনেক কিছু ইনকর্পোরেট করে আমি চাইলে ভ্যালু ক্রিয়েট করতে পারি। ওকে, নাইস ওয়ে টু থিঙ্ক। সো আমার এখন কমন কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে চিন্তা করে দেখো, জাস্ট ডাক্তার শব্দটা বললে বাংলাদেশে বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন কনোটেশন থাকে, যে এরা সব ওরা ওরা মোস্টলি নেগেটিভ। হ্যাঁ, তো তোমাদের ব্রেইনে কি কাজ করে ডাক্তার বললে? কোন ওয়ার্ডটা তোমাদের কাছে আসে, কোন ইমেজটা? যেহেতু একটা প্রবাদ আছে যে স্বাস্থ্য ইমেজটা চিন্তা করো, যে ধর বলছি বলছি ডাক্তার, চিন্তা করে দেখো চোখের সামনে কোন ছবিটা আসছে? একজন সার্জন। সার্জন, ওকে, তোমার কাছে কোন ছবি আসছে? আমার তো অবশ্যই একজন মানবিক মানুষের কথা চিন্তা আসছে। কি করতেছে সে? সে অবশ্যই কোনো একটা করতেছে, কেয়ার করতেছে, যেমন তেমন হয়তো আন্তরিকতাটা দেখাচ্ছে তার প্রতি। তাসলিমের মতোই। তাই? ওকে, আমি এটাই এক চোখে আমি দেখছি সার্জন, তবে ওদের সাথে আমি একমত, ওদের সাথে কেয়ার করতেছে। ওকে, সো এখন আমাকে বলো যে তোমাদের জীবনে তো ডেফিনেটলি অনেকবারই ডাক্তারের কাছে যাইতে হইছে। সো সারা জীবনে যতবার ডাক্তারের সাথে তোমার এক্সপিরিয়েন্স হইছে সবগুলাই যে সুপার পজিটিভ মেবি না, কিছু ক্ষেত্রে হয়তো নেগেটিভ, সব রকমই হইতে পারে। পার্সেন্টেজে বললে পার্সেন্টেজটা কেমন? ভালো অনুভূতি কত পার্সেন্ট, খারাপ অনুভূতি কত পার্সেন্ট? সুশোভন আগে বলতে পারো, এটা চিন্তা করে বলো তো, সারা জীবনে যতবার ডাক্তারের সাথে ইন্টারাকশন হয়েছে। আমি আমার আসলে ছোট ব্রেনে আমি যতটুকু দেখছি আমি বলতে চাই বেশি, 70%। 70% ভালো অভিজ্ঞতা ছিল। ওকে, ভালোই দেখছি আমি। তোমাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা কেমন হতে পারে? আমার আসলে অদ্ভুত হয়ে মিলে গেল, আমি জানলাম না, আমিও ভেবে রেখেছিলাম 70%, 30%। একটা রেঞ্জ বলতে পারবো, এক্স্যাক্টলি মনে হচ্ছে। হ্যাঁ না, এটা তো হিসাব, মানে ডেফিনেটলি এটা অ্যাপ্রক্সিমেশন 60 to 70%, মানে প্রায় কাছাকাছি। তাহলে তোমরা সবাই কাছাকাছি, বেশিরভাগ ভালো অভিজ্ঞতা। ওকে, আমরা লেট আস ফোকাস অন দ্য লেস 30, মানে যে 30% নেগেটিভ অভিজ্ঞতা এইখানে। কারণ ধরো আমরা এইভাবে চিন্তা করি যে 70% ভালো, আলহামদুলিল্লাহ, বাট 70-এ তো খুশি আমরা হওয়ার মতো লোক না, তাই না? তোমরা কি 70-এ খুশি হওয়ার মতো লোক? তোমরা 100-এ খুশি হওয়ার মতো লোক, বিকজ তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হও। তাহলে যে 30% নেগেটিভ অনুভূতি, চলো আমরা ওখানে আমরা কিছু স্মৃতি রোমন্থন করি। হোয়াট নেগেটিভ, এবং কেন আমি টানতেছি নিশ্চয়ই বুঝতে পারতেছো, বিকজ তোমাদের সেই স্বপ্ন থাকতে হবে যে ওইটাকে আমি কেমনে মিনিমাইজ করব। যে ইস্যুটা একটু আগে তাসনিম একটু টেনে আনছিল, যে আমাদের দেশে এত লোক বিদেশে যাচ্ছে চিকিৎসা করতে, তাহলে আমাদের ডাক্তাররা কি কোয়ালিফাইড না? হ্যাঁ, ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জ আছে, বাট যারা বিদেশে যায় তাদের কারোর সাথে তোমাদের কথা হয়েছে কিনা কখনো আমি জানি না, তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো ভাই আপনি কেন বিদেশ যাচ্ছেন, হোয়াট আর দ্য অ্যান্সার্স, তো সেই জায়গা থেকে একটু তোমরা বলো দেখি যে 30% মনে করো যে তোমাদের নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে, সেখানের মধ্যে কি কি জিনিস ছিল? আচ্ছা, তুমি শুরু করতে পারো। তো ভাই প্রথম ক্ষেত্রে আসলে যেটা আমরা ডেফিনেটলি কোন নির্দিষ্ট ব্যক্তি বা কিছু বলবো না, জাস্ট মানে এটা বলবো। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই তাদের ব্যবহার এবং যে সময়, এই দুইটা জিনিসই আসলে মুখ্যভাবে যারা পেশেন্ট যায় বা রোগী যায় তাদের ক্ষেত্রে খুবই যে ভূমিকাটা পালন করে। যেমন আসলে 10টা ভালো কথা বললাম, কিন্তু একটা যদি মনের বদলেও খারাপ কথা বলে যায় তাহলে ওইটাই হচ্ছে যারা যাবে তাদের মনে দাগ কেটে যাবে। আর দ্বিতীয় হচ্ছে সময়, যে রোগীদের যদি একটু সময় আন্তরিকতার সাথে দেওয়া না যায় তাহলে আসলে খুব একটা ভালো আউটকাম এখান থেকে আসা কষ্টকর। মোটামুটি ভাবে যে এটাও কি বলা যায় যে ধরো যতবার ডাক্তার তোমাকে টাইম দিচ্ছে এতটা সময় আসেন, ডাক্তার বলতে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, মোস্ট অফ দ্য টাইম কি টাইমলি দেখাই দিতে পারছো নাকি ওয়েট করা লাগছে? সেক্ষেত্রে তো অবশ্যই ওয়েট করা লাগছে। ডাক্তার কি সরি বলছে এই জন্য? না। তার মানে ডাক্তারের কাছে তোমার সময় মূল্য নাই? আমি হয়তো ওকে, এই সুশোভনের ক্ষেত্রে কি আসলে ও অনেকটাই বলে দিয়েছে, আমি শুধু এইটুকুই বলতে চাই আসলে মেন্টালিটিটা আছে একটু খারাপ কিছু কিছু, মানে লেস মানে 30-র কথাটা আমি বলছি। যেমন ব্যবসায়িক চিন্তাটা,
যে আসলে একটা ডাক্তার আমার মনে হয় মানবিকতাটা বেশি গুরুত্বপূর্ণ ব্যবসা থেকে। হ্যাঁ অবশ্যই ব্যবসা, এটা কেউ অস্বীকার করতে পারবে না, টাকা ছাড়া দুনিয়াতে কিছু হয় না, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু মানবিকতার দিকটা আমার মনে হয় তাদের অনেক কম কিংবা নেই। ব্যবসাটাকেই তারা বেশি ফোকাস করে এবং মানে 30% কেস বলছো, 30% 70% কেস ওয়াজ ও অনেকটাই বলে দিয়েছে, আমি জাস্ট এইটুকু অ্যাড করলাম যে ব্যবসায়িক মনোভাবটা বেশি মানবিকতার সঞ্জিতের দিকে। ক্ষেত্রে ওরা তো অনেক কিছু বলছে, জাস্ট আমি একটা পয়েন্ট একটু স্পেসিফিক করে বললে, যদি এরকম অনেক ক্ষেত্রে দেখছি একটা ডাক্তারের সাথে যদি হসপিটালের কোনো মানে জাস্ট ওনার চেম্বার্স দ্বারা যদি কোনো কানেকশন থাকে এরকম শেয়ার কিংবা ডায়াগনস্টিক সেন্টার অথবা হসপিটাল, তো একটা রোগ যদি অ্যাকিউট পর্যায়ে থাকে অর্থাৎ একদম প্রাইমারি পর্যায়ে, মানে এই রোগের ক্ষেত্রে আমার অনেক টেস্ট দেওয়ার দরকার নাই, এটা আমি জানি, ইভেন আমি একজন রুগী গেলে রুগী নিজেও জানে এগুলো দরকার নাই, জাস্ট প্রাইমারি একটা ডিজিজের জন্য যদি যাই, তবুও অনেক ক্ষেত্রে ডাক্তাররা দেখা যায় আপনি এই টেস্টগুলো করেন, এমন না যে মানে এটা রিস্ক ছিল কিংবা একটা প্রবাবিলিটি আছে যে রিস্ক থাকার, তবুও ওনারা এই টেস্টটা করার জন্য একটা অনেকটা ফোর্স করে, বলতে গেলে ইনডাইরেক্টলি বলতে গেলে ফোর্স করে, তো এই জিনিসটা একটা নেগেটিভ এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়। হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা তো কাইন্ড অফ একটু ভবিষ্যতের পার্টের মধ্যে যাচ্ছে, অতীতের মধ্যে যাচ্ছে, এটা অতীত জানলাম যে অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে আমরা জানবো। অতীতের মধ্যে আরেকটু যেতে চাই যে এইখানে যারা এই পর্বটা শুনবে তাদের তো একটা অন্যতম, বিশেষ করে স্টুডেন্ট যারা শুনবে, কোর ইন্টারেস্টের জায়গা, তোমরা কেমনে পড়ালেখা করতা, কি খাইতা, হ্যাঁ কি কলম দিয়ে লিখতা, তাই না, লট অফ ইন্টারেস্ট কুড বি দেয়ার। সো আমি একটু জানতে চাই তোমাদের পড়ালেখার যে স্টাইল, তোমাদের নিজের দৃষ্টিতে তোমার স্টাইলের ভিতরে আনইউজুয়াল, অদ্ভুত কোনো কিছু ছিল কিনা, নাকি মোস্টলি লাইক বাকিরা যেমনি যা করে আমিও তাই করছি, এরকমই ফিল করো? যে কেউ শুরু করতে পারো, এবার কে শুরু করবা? বল। হ্যাঁ, অনেকে মনে করতে পারে আমি নার্ড টাইপ স্টুডেন্ট বা এরকম কিছু, কিন্তু অ্যাভারেজ একটা স্টুডেন্ট যেমন করে তেমনটাই আমার পুরো দৈনন্দিন কার্যক্রম ছিল, কিন্তু এফর্টটা মনে হয় একটু বেশি দেওয়া হয়েছে, স্পেশালি এইচএসসি লাইফ প্লাস মেডিকেল অ্যাডমিশন ফেজ, এটাতে একটু এফর্টটা বেশি মানে দেওয়া ইন হয়েছে। জেনারেল ধরে সারাদিনের রুটিন বলা হয়, মোটামুটি কত ঘন্টা পড়তা বা এরকম যদি একটু রাফলি বলো। যদি এইচএসসির কথা বলি, টাইমটা স্পেসিফিকলি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা এরকম, কিন্তু বাকি সময় কি করতা? বাকি সময় আমার দৈনন্দিন কাজ মানে খাওয়া, নামাজ পড়া, তারপর আর যদি সময় কাটানো যায় এরকম কিছু করা এরকম। আচ্ছা, তারপর আর এমনিতে মোস্টলি কি তুমি সকাল দিকে পড়তা না বিকাল দিকে নাকি, বা আমি রাতের দিকে পড়ার একটা অভ্যাস আছে আগে থেকে, সকালে একটু দেরিতে উঠতাম, তো আমি রাতের দিকে মেইনলি ফজর, এই টাইম ফজরের নামাজ পর্যন্ত মানে ওই সময়টা পড়তাম, আর এরপরে ঘুমাইতাম নামাজের পরে এরকম। আর দেরিতে একটু সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হতো, আর উঠে আবার পড়তে বসতাম, এই রুটিনটা আর কি। দুপুরের দিকে একটু কম পড়া। কলেজ স্কুলের টাইমের সাথে এটা কনফ্লিক্ট করতো না? আমাদের কলেজ ছিল 9:30 এরকম ছিল, ও আচ্ছা, তো 9টা বাজে একটু দেরিতে উঠতাম আর কি, 9:30 এরকম। আচ্ছা, বাট এমনিতে ধরো ইন জেনারেল তো প্রচুর স্টুডেন্ট মনে করে যে ভাই 7 ঘন্টা কেন, আমি তো 10 ঘন্টাও পড়ি, তাই না? মানে ইন জেনারেল তো 7 ঘন্টা সাউন্ডস লাইক এটা কম, তাহলে সেখানে নিশ্চয়ই তাহলে তোমার কোনো ট্রিক ছিল বা কোনো নিশ্চয়ই কোনো এফিশিয়েন্ট কোনো মেকানিজম ছিল, সেটা আসলে এটা তো টাইমের ক্ষেত্রে তো স্টুডেন্টের উপর বেরি করতেছে, মানে এক একজন স্টুডেন্টের ক্যাপাসিটিও তো, মানে একটা স্টুডেন্ট, তো আমি যেহেতু একটা নির্দিষ্ট কয়েকটা টপিক সিলেক্ট করে রাখতাম আজকে এগুলো পড়বো, এখন এই টপিকগুলো দেখতেছি আমার ফার্স্ট একটু মোটামুটি আগেই শেষ হয়ে যাচ্ছে, 6-7 ঘন্টা আমার কাছে মোটামুটি এই টাইমটা একটা, মানে এই টাইমে শেষ হয়ে যেত ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে সবসময় যে হবে। পড়ালেখার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে বোঝার অংশ, একটা হচ্ছে মেমোরাইজ রাখার অংশ, অনেক জিনিস মুখস্থ, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তো অনেক কিছু। হ্যাঁ, তো তোমার ক্ষেত্রে কোনটা বেশি বেটার কাজ করতো, মানে আমার দুইটাই খুব ফাস্ট ছিল? না, ছিল না, আমার কাছে আন্ডারস্ট্যান্ডিংটা একটু কম ছিল, মানে আমার মনে হয়েছে আমি মেমোরাইজ করার এফিসিয়েন্সি একটু বেশি। ওকে, হ্যাঁ, এটা তা এটা তো মেডিকেলের জন্য অনেক হেল্পফুল ছিল। ওখানে কি তোমার কোনো টেকনিক আছে যে তুমি কেমনে মেমোরাইজড? আমার মনে হয় আমার ন্যাচারাল পিকচার মেমোরিটা একটু ভালো, মানে আমি মাথায় রাখার চাইতে আমার পেজে কোন জায়গায় কি ছিল এই জিনিসটা সবসময় মাথায় থাকে, এটা ছিল। তো আমি যখন পড়ি, ইভেন আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিনে এমনটা হয়েছে, মানে একটা প্রশ্ন আসছিল, মানে কোনটা, একটা প্রশ্ন আসছিল কেমিস্ট্রিতে পচা মাছের দুর্গন্ধের জন্য কোন জায়গাটা দায়ী। এখন এটা এরকম প্রেশার প্লাস সব 100টা প্রশ্ন, 100 সব জায়গা থেকে 5টা সাবজেক্ট থেকে, কোনো ক্রমে মাথায় আসছে না, কিন্তু আমার বইয়ের নিচের পার্টে কোন লাইনে কোন কি ছিল পুরোটাই মনে পড়ে গেছে। তো তুমি তাহলে তো নিশ্চয়ই বই দাগাইতা বা মার্কিং কালার করতে, রাইট? যে ইট বিকামস আ পিকচার, হ্যাঁ, কোন কালার করছে ওটা আমার মনে পড়তেছে এরকম। হ্যাঁ, এর ভিজুয়াল মেমোরি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমারও কাইন্ড অফ ভিজুয়াল মেমোরিটা বেটার কাজ করে আমার মনে হয় আর কি। আমার মনে হয় সব মানুষেরই কাজ করে এটা বেশি। ওকে, না এটা মানুষ ভ্যারি করে, কারো অডিটরি টাইপ, তাদের কাছে সাউন্ড খুব ভালো কাজ করে, যে এটা মানুষ ভ্যারি করে।
যাক, তারপরে শোষবনের তোমার যদি এটা বলো পড়ালেখার স্টাইল এন্ড কিরকম আমার মনে টিপস হয় ট্রিক্স হোয়াট উই ক্যান লার্ন। আমার মনে হয় আমি সাধারণভাবেই পড়ার চেষ্টা করছি, তবে আমি 100% সদ্ব্যবহার করে পড়ার চেষ্টা করছি। যেমন অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট মনে করে আমি অনেক পড়ছি, কিন্তু আসলে একটু মোবাইল টিপছে মাঝে মাঝে, কিংবা একটু অকাজ করছে, মানে পড়ার দিকে মনোযোগ, ফোকাসটা প্রপারলি দেয় না। আমি চাইতাম যে ফোকাসটা সম্পূর্ণ হবে, আমি 1 ঘন্টা পড়লে ওই 1 ঘন্টায় আমি 1 ঘন্টাই পড়বো শুধু, অন্য কোনো কাজ হবে তখন কি মোবাইল টোবাইল কাছে রাখতে না নাকি? না, মোবাইল আমার ইউজ করতে নিজের মোবাইল নেই এখনো নাই? এখনো নাই। ওয়াও, এটা একটা মানে রোল মডেল হওয়ার মতো বিষয়। উই শুড ডেফিনেটলি ইন্সপায়ার দ্য স্টুডেন্টস যে দেখো যে না, মোবাইল নাই, কোনো মোবাইল নাই। আমি যখন প্রয়োজন হতো আমি আমার বাবারটা ব্যবহার করতাম, এবং ল্যাপটপ প্রয়োজন হলে আমি বাবারটাই ব্যবহার করতাম। অনেকে যে বলে ভাই এখন মোবাইল টোবাইল না থাকলে এত নোটিফিকেশন জানতে পারি না, কোথায় কি হচ্ছে না হচ্ছে। সো সেক্ষেত্রে সেটা প্রয়োজন হলে আমি বাবার কাছ থেকে নিয়ে নিতাম। আমার বাবা কখনো আমার সাথে আমাকে বিশ্বাস করতো, 100% বিশ্বাস করতো, এবং আমার সেইভাবেই সাহায্য করছে, কখনো অবিশ্বাস করেন। আমিও আশা করি আমি পারছি সেটা করতে। গ্রেট গ্রেট। তো বা সেক্ষেত্রে তোমার যদি আওয়ার ধরো, মোটামুটি কত আওয়ার মতো তুমি পড়ালেখা করতে? আমি ওর থেকে হয়তো একটু বেশি, 10 ঘন্টা, মানে এই অ্যাডমিশন জার্নিতে 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা, লাস্টের দিকে এসে একটু বাড়িয়ে দিয়েছিলাম এরকম। ইন্টার লাইফ বা মানে যখন একাডেমিক লাইফে ছিল তখন মোটামুটি এরকম ওরকমই বা একটু কম এরকম। আচ্ছা, বাট হচ্ছে তুমি খুব চেষ্টা করতে যে হ্যাঁ, আমি চেষ্টা করতাম টাইমটা পুরোপুরি ব্যবহার করার, যেটা ইউজ হয়। ওকে, এনি আদার টিপস যেটা আনইউজুয়াল কাইন্ড অফ, যেমন ওর ক্ষেত্রে হচ্ছে মেমরি খুব ভালো কাজ করতো, ভিজুয়াল ইউজ করতো। এটা আমারও কাজ করে খুব ভালো, এবং আমি নিজে আসলে এটা আমি মনে করি স্বতন্ত্র, নিজের মতো কিছু, যে আমার হঠাৎ করে মানে এইটা করলে এটা মনে থাকে, তা আমি এইভাবেই মনে রাখি। সেটা যতই উদ্ভট হোক কিংবা অদ্ভুত হোক, যতই হাস্যকর, একটা দুই একটা বলো হাস্যকর বা অদ্ভুত। না আসলে যেমন আমি কি বলবো, ধাতুর সক্রিয়তা সিরিজ আছে, বলতে একটু হাসি লাগছে কেমিস্ট্রিতে, তা আমি ওটা প্রথম লাইনটাই বলছি, ওটা মনে রাখতাম, লিখে বেঁকে না, লিথিয়াম পটাশিয়াম, মানে ওটা লিখে বেঁকে না, ওইভাবেই আর কি মনে রাখতাম। মানে এরকম কিছু কিছু অদ্ভুত আছে, এটা আমার নিজস্ব। এর মেডিকেলে তো এগুলো প্রচুর ইউজ হয় বোধহয়, তাই না? যে বিভিন্ন কিছু এটা ছন্দ আমি দিয়ে দেখছিলাম, কিন্তু আমার আমি হঠাৎ করে মনে হলো যে এটা তো ভালো লাগছে, এটা তো আমি ভালো মনে রাখতে পারছি, এবং বেশ হাসি লাগছে। সেখান থেকে আর কি আমি এভাবে মনে রাখি, মানে যেটা আমার মনে হয় সুবিধা। তাসনিমের তোমার ক্ষেত্রে কি রকম তোমার পড়ালেখা? এখানে আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাই। তো প্রথমেই বলে রাখি যে আমি সানজিদের মতো রাত জাগা পাখি কখনোই হতে পারিনি। আমি অবশ্যই দিনে পড়াটাই বেশি প্রিফার করতাম, এবং রাতে যাতে প্রপারলি ঘুমটা হয়, আর কম ঘুমিয়ে আসলে আমিও যে আমার এফিসিয়েন্সিটা আসলে ওইভাবে ইয়ে করতে পারি না। এক্ষেত্রে যদি পড়ার ট্রিক্সের কথা বলি, তো প্রথমে হচ্ছে যে কত সময় পড়লাম, এর থেকে বেশি যে ফোকাস দিয়ে ঠিক কতটা পড়তে পারলাম। 5 মিনিট এনাফ ফোকাস দিয়ে পড়া কিছু পড়ার জন্য, আর সেটা যদি 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা হয় তো হিউজ টাইম সেটা। আসলে এখন তো প্রশ্ন, ভাই আপনারা ফোকাসের কথা বলছেন, তো সেই ফোকাসই বা পাবো কোথায়? এই যে 2 মিনিট পর পর নোটিফিকেশন আসে, এই কানে একটা আওয়াজ আসলো, তো সেখানে আসলে তো ভাইয়ার কথা বলতেই হবে যে একটা অনেক সেমিনারেই ভাইয়া বলছিলেন যে শ্বাসের যে একটা ব্যায়ামই বলা যায় বা ব্রিথিং সিস্টেম, ইউটিউবে লিখলেই ওটা আসবে। যে কোনটা আমি যে ভিডিওটার কথা বলতাম? জি জি, ওই বিং ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে, ব্রিলিয়ান্ট ইন এভরি সেকেন্ড, ওইটা আসলে অনেক হেল্পফুল। তো আসলে এটা না যে একদিনে 2 মিনিট করে এটা আসলে বোঝা যাবে, আসলে যখন মাথাটা স্থির থাকে বা স্থির থাকে তখন আমরা যেটাই যত কঠিনই হোক সেটা আমরা করতে পারি। তো আমি অবশ্যই যারা অনুজ থাকবে সাজেস্ট করব এই ভিডিওটা অবশ্যই দেখার জন্য। অ্যালান ওয়াটকিন্স, উনি হচ্ছে 2টা ভিডিও আছে ওনার, 2 পার্টে, পার্ট 1 পার্ট 2, এই একটা জিনিস। আর তারপরে হচ্ছে অবশ্যই এফিসিয়েন্সির দিকে বেশি নজর দিতে হবে, এই একটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার যদি তো আমি আসলে ভিজুয়াল মেমোরি এটা আসলে খুব কাজ করতো আমার, যে আসলে খুব মুখস্থ কথাটা আমার কাছে আসলেই কেমন লাগে, যদিও সেই ডাক্তারিতেই আসা, আমি মনে হয় যে মনে রাখা এই কথাটা আমার কাছে বেশি পছন্দ। আর অবশ্যই পড়ার মাঝে একটু ব্রেক নেওয়ার চেষ্টা করতাম, একটু নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে, যদিও আসলে এই রুটিন অনুযায়ী 100% এখনো আমি পারি না, তবুও চেষ্টা করতাম যে হ্যাঁ আগামী 40 মিনিট হচ্ছে এই কয় পেজ পড়ার সর্বোচ্চ চেষ্টাটা করব। তারপরে হয়তো একটু চোখে মুখে পানি দিয়ে আসতাম, একটু 2 মিনিট হাঁটলাম,
হ্যাঁ এটা থিওরি আছে, এটা যে ব্রেক নিয়ে পড়া। ব্রেক নিয়ে পড়া তো আসলে নতুন একটা মোটিভেশনও পাওয়া যায় নিজের কাছ থেকে, এই জিনিসগুলো আসলে অনেক হেল্প করতো। তো তোমার ক্ষেত্রে রাফলি যদি আওয়ার ক্যালকুলেট করা হয় কেমন হবে আওয়ারটা? এটা আসলে আমি যে কতবার ঠিক স্টপ ওয়াচ দিয়ে আমি চেষ্টা করেছি প্রতিদিন, এই আমি ঠিক করতাম আচ্ছা আজকে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতবার পড়বো স্টপ ওয়াচ আমি হিসাব করবো যে আমার কত ঘন্টা পড়ায়। তো এটা আসলে খুব বেশি ক্রস করতে পারছি, যেমন অনেকে বলে 15, 16, 18 ধারে কাছেও নাই আমার। তো তারপরে আমি বুঝলাম আসলে এইটা খুব বেশি ম্যাটার করে তা না, তাও যদি একটা হ্যাঁ স্পেসিফিক ভাবে বলতে গেলে 8, 9, 10 এটা আসলে। বাট ফোকাসের ক্ষেত্রে দেখা জানলাম তুমি ব্রিদিং প্র্যাকটিস করা যেগুলো হচ্ছে এই ধরনের জিনিস ইউজ করতা। তো হোয়াট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া? ও যেমন বলো যে মোবাইল ইউজ করতাম, যেখানে নোটিফিকেশন ডিস্ট্রাকশন এমনি কম ছিল, তোমার ক্ষেত্রে? না আমি আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করতাম। তো প্রথম হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা এই করোনার সময় 2020 সালে হয়তো। তো আসলে ওইখানে আমি একটু লাগামটা ধরে রাখার চেষ্টা করতাম নিজের উপর। এমনকি অ্যাডমিশনের সময় আমি কয়েকবার ডিঅ্যাক্টিভেট করছি অ্যাকাউন্ট, একবার ডিলেটও করছিলাম, আবার প্রয়োজনে আমার সেটা রিকভারি করতে হয়েছে। তো তারপরে বুঝলাম না, এটা থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়াটা আমার পক্ষে ডিফিকাল্ট। তো যতটা নিয়ন্ত্রণে রাখা যায়, এমনকি আমি ইউটিউবে ডিএফ টিউব নামে একটা অপশন আছে, মানে তাহলে আর ইউটিউব থেকে ওরা আমাকে সাজেশন দিতে পারে না কি কি ভিডিও আসবে, আমি শুধু সার্চ দিব একটা জিনিস, শুধু ওটা, ওইটা আসলে অনেক সময় বাঁচিয়েছে আমার। ওকে, তো এই টিপসটা কিন্তু অনেকের কাজে লাগতে পারে, তাই না? হ্যাঁ ডিএফ টিউব সবাই মনে রাখবে। ওকে, সো আমি এখানে তোমাদের এই তিনজনের কথা থেকে একটা সামারি টানতে পারি যে পড়ালেখার সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে স্টাইলের জায়গাটা অনেক ভিন্ন হতে পারে। যেমন দেখাই যাচ্ছে একজন রাত জেগে পড়তো, একজন দিনে পড়তো, কারো আওয়ার কম, কারো আওয়ার বেশি, কেউ গ্যাপ নিয়ে পড়তেছে। মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি যে যার যার মতো করে ডিজাইন করে নেওয়া। বাট ইন জেনারেল এখানে অবশ্যই একটা কমেন্ট আমার আছে, সেটা হলো যে রাত জাগার বিষয়টাতে। আমি নিজেও একসময় লাইফে অনেক রাত জাগছি, এখনও ট্রাই করি যতটুকু পারা যায় আর্লি ঘুমানোর জন্য। বাট এই সুযোগে একটা লেসন শেয়ার করি, সেটা হলো বায়োলজিক্যালি স্পিকিং মানুষ রাত 10টা থেকে রাত 2টা এই যে ঘুম, এই ঘুমটা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। এই সময়ের ঘুমটা বডিতে যে রকম বেনিফিটস ক্রিয়েট করে, সো 10টা থেকে 2টা মানে কিন্তু 4 ঘন্টা। তুমি অন্য সময় 6 ঘন্টা কেন 8 ঘন্টা ঘুমালেও এই বেনিফিট হবে না। ফলে অনেক ক্ষেত্রে হইতে পারে অনেকে মনে করতে পারে রাত জেগে আমি সামহাউ রেজাল্ট আনছি, বাট বডির যে কনসিকুয়েন্স, ভবিষ্যতের কনসিকুয়েন্স এবং সব কিছু যোগ করলে এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা ভালো স্ট্র্যাটেজি না। ফলে স্ট্র্যাটেজি তো চেঞ্জ করাই যায়, এটা আমি এই জন্য বললাম বিকজ যেহেতু এটা কাইন্ড অফ আধুনিক সায়েন্স এবং সব কিছু দ্বারা মানে জিনিসটার এনাফ এভিডেন্স আছে। আর এটা তো অ্যাকচুয়ালি হিউম্যান বডি ক্লক এটার সাথে রিলেটেড, যে কখন বায়োলজিক্যাল ক্লক, কখন সূর্য ওঠে। সো সেই জায়গা থেকে ইন জেনারেল কারো যদি এই অভ্যাস থাকে, বেটার এটা শিফট করে এই টাইমটুকু অ্যাটলিস্ট এই 4 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টাও না পারি 3 ঘন্টা অ্যাটলিস্ট 2 ঘন্টা এই সময়ের ঘুমটাকে মানে অ্যাভেল করার চেষ্টা করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এনিওয়ে, সো আমি আরেকটা জিনিস প্রিসাইজলি একটু জানতে চাই, তোমাদের এক্সামের দিনের যে অবস্থাটা, মানে ধরো আগের দিন রাত বা দুপুর থেকে শুরু করে এক্সাম দেওয়া পর্যন্ত এই সময়টা কার কেমন ছিল? আচ্ছা, তো এক্সামের আগের দিনও আমার খুবই ভালো ঘুম হয়েছে, বলা যায় 6 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। কিন্তু এক্সাম দিয়ে আসার পরের 2 দিন আমি ঘুমাতে পারি নাই। হ্যাঁ এটা একদম মিল আছে, একদম 100%। কেন কি টেনশন যে কোনটা হয়েছে কোনটা হয়নি এরকম নাকি? এরকম বা একটা এক্সাইটমেন্ট, এরকম কিছু যে আসলে কি হবে, এটা আসলে অদ্ভুতই লাগে। তো আসলে হয়েছিল কি যে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে 1 ঘন্টা 100টা প্রশ্ন, এত এক্সপেকটেশন, এত চাপ, তো আসলে ওই পরীক্ষাটা মূলত দিতে আমাদের রেসিডুয়াল নলেজ দিয়ে, আমি বারবার পড়তে পড়তে যেটা মাথায় থেকে যায় সেটা দিয়ে আসলে। তুমি ধরো আগের রাত যদি চিন্তা করা হয় 6 ঘন্টা তো ঘুমাইছো, বাট ঘুমের আগে তখন প্রিপারেশনটা কেমন ছিল? মানে তুমি কি তখন সিলেক্টেড কিছু টপিক দেখতেছিলা? অনেকের ক্ষেত্রে যে ভাই তখন আর পড়ালেখা ঠিক মতো করে না, তখন কি করতেছিলা অ্যাকচুয়ালি? আচ্ছা, ওই সময়ের কথা বলতে গেলে আমি কিছু সিলেক্টিভ টপিক দেখতেছিলাম, আরও কিছু মনে হচ্ছিল দেখবো, কিন্তু ওগুলো ইচ্ছা করে দেখিনি। তারপরে আল্লাহর কাছে শুধু এটাই চেয়েছিলাম যে হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু পারি না, আপনি আমাকে মনে করিয়ে দিয়েন পরীক্ষার হলে। এই দায়িত্ব আর আমি নিচ্ছি না যে আমার মনে রাখতে হবে, হ্যাঁ এটা আমি মনে করছি, এখন হয়তো আমার মনে আসছে না। তো এইখান থেকে আমি একটা রিলিফ হয়তো পেয়েছিলাম। তো পরের দিন যখন পরীক্ষার হলে গেছো তখনও তোমার মধ্যে এই রিল্যাক্স ভাবটা ছিল? রিল্যাক্স ভাব ছিল, এবং আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি আসলে ওই প্রেশারটা
নিব না, আমি ইচ্ছাকৃতভাবেই আসলে আমি টেনশন ফ্রি থাকার চেষ্টা করব, যা হয় হবে, দেখা যাবে, সমস্যা কি। সুশোভনের ক্ষেত্রে তোমার কি কেমন ছিল? যেহেতু ভাইয়া বলছি ছোট থেকে আমার একটা ইচ্ছা ছিল, তো এক্সপেকটেশন এবং প্রেসার ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা ছিল। তো আগেটাতে পড়ালেখা করতে পারছো ঠিকমতো? হ্যাঁ আমি করছি, আমি ওইটা নিয়ে টেনশন করিনি, কারণ আমি নিজের উপর বিশ্বাস রাখছি, এবং যেটা সৃষ্টিকর্তার উপর তো অবশ্যই বিশ্বাস রাখতে হয়। আমি বলছি, আমি করছি, যতটুকু সম্ভব আমি করছি, দেখা যাবে কি হয় পরীক্ষার হলে। আচ্ছা, তখন কি সিলেক্টেড কিছু জিনিস দেখছো? হ্যাঁ, ওটা পরীক্ষার হলে যখন কিছু তখন অনেকের হয় না শুরুতে হাতটা জমে টমে যায়, এরকম কিছু হয়নি? না না না, আমি সবকিছু পাশে সরিয়ে রাখছি। আমি মনে করছি জাস্ট একটা পরীক্ষা। ওকে। একটা মজার কথা হলো, আমার অনেক আগে আমি পরীক্ষাটা লিখেছি, আমার ঘুম পাচ্ছিল পরীক্ষার আগে, টেনশন হওয়া তো দূরের কথা, যে বসে থাকতে থাকতে তারপরে আসলে একটু রিল্যাক্সই ছিলাম বলা যায়। সঞ্জিতের ক্ষেত্রে? আমার পরীক্ষার 7 থেকে 8 দিন যা পড়ছি এটা এমনিতে জাস্ট বললাম, মানে কোনো কিছুই মাথায় ঢুকে নাই। যে জিনিস আমি 8 বার পড়ছি ওই লাইনে আমি মনে হচ্ছে এটা আমি ফার্স্ট পড়তেছি, কারণ হঠাৎ করে মানে লাস্ট 7-8 দিন অনেক বেশি প্রেশার চলে আসছিল আর কি, প্রেশার চলে আসছিল। তবে রুটিনটা এমনভাবে সাজাচ্ছিলাম যাতে আমার লাস্ট দিন কোনো কিছুই পড়া না লাগে, মানে জাস্ট এমনিতে আমি কোনো টপিক এমনিতে দেখবো না, স্কিম করবো না কোনো কিছু, এরকম একটা প্ল্যান ছিল। তো আগের দিন তবুও যেহেতু মানে এই 4 মাস এত বেশি একটু এফোর্ট দেওয়া, মানে এফোর্ট দিছি, এই জিনিসটা মানে একটা অভ্যাসের মতো হয়ে গেছে। আমি গিয়ে টেবিলে বসে গেছি, কারণ আমার কোনো প্ল্যান ছিল না আমি আজকে কোনো কিছু পড়বো। তবুও যা সবগুলো বই নিয়েছি, জাস্ট এমনিতে উল্টাই দেখতেছি এখানে এগুলো কি, কিন্তু পড়ি নাই ওই দিন, আমি কোনোদিনই পড়ি নাই, পুরো দিন একটু পড়ি নাই, জাস্ট উল্টাই দেখছি এখানে কোথায় কি আছে এই জিনিসটা আর কি। আর পরীক্ষার হলে গিয়ে রাতে ঘুমাইছিল আমার যেহেতু আগে রাতে জাগার অভ্যাস, তো এই জিনিসটা তো আমি 7 দিন আগে থেকে আমি রুটিন চেঞ্জ করার ট্রাই করছি, কিন্তু ওই দিন কোনো কারণে ঘুম আসে নাই আমার। 1 ঘন্টা 45 মিনিট মতো ঘুমাইছি আমি ওই দিন রাতে, এরপর পরীক্ষা দিতে হয়েছে আর কি। আচ্ছা, বাট পরীক্ষার হলে কি কোনো প্যানিক সিচুয়েশন বা কোনো কিছু? পরীক্ষার হলে হ্যাঁ একটু হয়েছে, কারণ আমার আগে থেকে একটু অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তো একদম যেহেতু আমার এক্সপেকটেশন ছিল না আউটপুট কি আসবে, এটা আমি কখনো চিন্তা করতাম না, সবসময় কুল থাকা ট্রাই করতাম। তবুও এনভায়রনমেন্ট প্লাস সিচুয়েশন, কিছু কিছু জিনিস মাথায় আসতেছে, না আনার চেষ্টা করলেও সবকিছু মিলে একটু আমার হার্টবিটটাও একটু বেড়ে গেছিলো। আমি চেক করতেছিলাম ওখানে পালসটা, দেখতেছি অনেক বেশি, 120-এর প্রায় কাছাকাছি, 116-17 এরকম। তো কষ্ট দেওয়ার পর আল্লাহর মতো এটা ঠিক হয়ে গেছিল আর কি। হ্যাঁ, ওকে। সো আমি এখন তোমাদেরকে আরেকটা জিনিস যেটা স্টুডেন্টদের, আমার কাছে এখানে হচ্ছে, আমি এই সুশোভনের আমাদের এখানে যত পরীক্ষা দিছো, তো আমি এটা দেখতেছিলাম, অনেক পরীক্ষা দিছো তুমি মাশাআল্লাহ। তো আমি দেখতেছিলাম যে আপস এন্ড ডাউনস কেমন। তো ও যেহেতু আমাদের খুলনা ব্রাঞ্চে পড়ছে, তো আমি যেটা দেখলাম একটা হচ্ছে তোমার জন্য খুব ভালো ছিল যে ব্রাঞ্চ মেরিটে আমি দেখছি অলওয়েজ তোমার পজিশন মোস্ট অফ দ্য টাইম 1 বা 2, কোনো সময় 3, 1 2 3 এর বাইরে বোধহয় আমি খুব একটা পাইনি, বিশেষ করে বড় বড় এক্সাম যেগুলো 100 মার্কসের এক্সাম, এগুলোতে আমি দেখছি টানা যেমন 1 1 2 1 2 1 1 1 1 1 2 1 2। বাট সেন্ট্রাল মেরিট লিস্টে ইন্টারেস্টিংলি এখানে অনেক আপ ডাউন আছে। যেমন সেন্ট্রাল মেরিট লিস্টে তোমার এখানে যেমন ধরো আমি ইভেন 11 ডিসেম্বরের একটা পরীক্ষা দেখা যাচ্ছে তোমার মেরিট লিস্ট 1, পরের দিন 4 দিন পর 15 ডিসেম্বর একটা পরীক্ষাতে সেন্ট্রাল মেরিট লিস্ট 367। তারপর এরকম ইভেন লাস্টের দিকে একটা আছে মানে 1000 টাইপের 2 এই যে ইন ব্যাচ এক্সাম 100 মার্কসের পরীক্ষা 19 ডিসেম্বর, যেখানে তোমার পজিশন ছিল 2608 সেন্ট্রাল মেরিট লিস্টে, বাট তোমার ব্রাঞ্চে অবশ্যই 1 ছিল, ব্রাঞ্চে 1 ছিল। সো এই যে জায়গাটা যে একদিক থেকে যে ভাই আমি 2000 জনের পিছনে বা কখনো 300 জনের পিছনে, আর আরেক দিক থেকে না ভাই আমার ছোট ব্রাঞ্চের ভিতরে অ্যাটলিস্ট এখানে তো 1 আছি, কিন্তু ওভারঅল যে ন্যাশনাল এক্সাম হবে সেখানে তো আর শুধুমাত্র কি নাম বলে না খুলনার মধ্যে পরীক্ষাটা না, সেন্ট্রাল। ফলে এটা তো খুব স্বাভাবিক যে যেমন ঠিক তারপরেরটাই দেখো 19 ডিসেম্বরের পরীক্ষায় তোমার পজিশন 2608 সেন্ট্রালে, 21 ডিসেম্বরের পরীক্ষাতে পজিশন 196, 2600 কোথায় 196, মানে এই যে ইটস এ হিউজ রোলার কোস্টার। আমার মনে হয় তোমাদের বাকিদের জন্য একই হবে, তোমাদের প্রিন্ট নেই বাট আমার ল্যাপটপে আছে, তো ওখানে আমি দেখলাম অনেক ভেরিয়েশন। তাহলে এই জায়গাটাতে আমি জানতে চাই যে এটা তোমরা কিভাবে হ্যান্ডেল করছো, তখন টেকনিকটা কি ছিল? আসলে ভাইয়া আমি কখনো মানে এই পরীক্ষাগুলোতে যে আমি কত আসছে আমার মেরিট, আমি ওগুলো সবসময় গুরুত্ব দিতাম না। আমি গুরুত্ব দিতাম যে আমি সৎভাবে পরীক্ষা দিচ্ছি কিনা। এবং এমনও হয়েছে যে লাস্টে আমার মা বলছিল যে একটু দেখো তো কত আসছে মেরিট, আমি লাস্টের 10-15 দিন বাদই দিয়ে দিয়েছিলাম, আমি দেখতামই না, মেরিটই দেখতাম না যে আমার কত মেরিট, আমি ওটা দেখাই বাদ দিই। আমি তখন চেষ্টা করতাম যে আমি কতটুকু এগোচ্ছি, আমি ভার্সেস আমি, মানে এইটা আর কেউ নেই। ওকে, মানে তোমার স্ট্র্যাটেজি ছিল যে ভাই আমি আমার নিজের সাথে কম্পেয়ার করব। ওকে, আর যদি কখনো ধরো কোনোভাবে ফ্রাস্ট্রেশন চলে আসতো তখন কভার করতে কিভাবে, মানে কিভাবে আবার নিজেকে? আসলে আমি এটা
মানে ফ্রাস্ট্রেশনের কথা যেটা বলছেন, আমি প্রথমেই বোঝাতাম যে এটা মক পরীক্ষা, এটা আমার প্রস্তুতি, এটা মেন না। সেটাই আর কি আমার মূলত হতাশাটাকে ওভারকাম করতো, যে এটা আমার প্রস্তুতি, এটা প্রস্তুতির আর কি ধাপ। হ্যাঁ, এখান থেকে আমি শিখে আবার পরের বার ফিরে আসবো, এবার না হয় হলো না, কিন্তু পরের বার আমি ফিরে আসবো, এরকম আর কি আমার একটা অনুপ্রেরণা দিতে এই জিনিস। সানজিদের ক্ষেত্রে তোমার তো এখানে বোধহয় রোলার কোস্টার মতোই আছে। হ্যাঁ ছিল। এখন আমি আসলে প্রথম থেকে একটা নিজের একটা রুটিন ছিল, আমি কোন দিন কোনটা পড়বো। তো রিভাইজের টাইমে আমার মানে আমার আজকে বায়োলজি পড়া ছিল, কিন্তু উদ্ভাসের পরীক্ষা ছিল, ওটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আমার এমন হয়েছে। তো এমন বেশিরভাগ ক্ষেত্রে মিলে গেছিল, মানে আজকে বুটানি ছিল, তো আমার আজকে হচ্ছে আমার বুটানি পড়ার কথা, আমি পড়ছি। তো এইরকম যেগুলো এক্সাম দিয়েছি এগুলো আল্লাহর রহমতে আমার র্যাঙ্ক সর্বোচ্চ মনে হয় 54 গেছে সেন্ট্রালে, মানে সর্বোচ্চ এটা ছিল আর কি। আর যেগুলা না পড়ে দিয়েছি এগুলোতে র্যাঙ্ক একটাতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গেছিল 2081 মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে নাই ওরকম। আর যেগুলো মোটামুটি না পড়ে দিয়েছি এগুলা 500-600 এরকম, আর যেগুলো পড়ে দিয়েছি এগুলা 50-এর মধ্যেই ছিল আর কি। তো ওইটা ছিল যে আমি হয়তো পড়লে পারতেছি, এটা একটা মানে কনফিডেন্স ইস্যু কাজ করতো। পড়লে পারতেছে। ওকে, বাট এমন কিছু হয়েছে যে পড়ছি বাট পারি নাই, তখন কোনো ল্যাক অফ কনফিডেন্স চলে আসা? এইরকম খুব একটা হয় না। মেইনলি অ্যাডমিশন হয় না এরকম। আচ্ছা, ওকে। আর তাসনিমের ক্ষেত্রে? ভাইয়া আমি আগে থেকেই আসলে ঠিক করে রেখেছিলাম যে যত পরীক্ষা উন্মেষে হোক, যেখানেই হোক, অনলাইনের যত পরীক্ষা, সব কিছুই প্রস্তুতির ভেতরে। আমার আসল টার্গেট ওই 1 ঘন্টা, ওই 1 ঘন্টার জন্যই এই সকল প্রস্তুতি। পরীক্ষায় ভুল হলো সেটা তো আমার জন্য আরো খুশির খবর, যে ওই ভুলটা আমার আর ভুল হবে না, কিন্তু যেটা সঠিক হয়েছে ওটা হয়তো ভুল হলেও হতে পারে, কারণ ওইটা আমি সেইভাবে হয়তো আর অ্যাড্রেস করব না, ভুলটা তো মাথায় থাকবে, অ্যাড্রেস করব না, মাথায় থাকবে। সেই জিনিসটা অনেক হেল্পফুল ছিল। আর পরীক্ষা দিয়ে সে ওই মেরিট, ওরা যারা বললো, আমিও খুব একটা মেরিট দেখতাম না, তবে যেগুলো ভুল যাচ্ছে ওইখানে তো উন্মেষের যে ওয়েবসাইট সুন্দরভাবে দেখা যায় যে আলাদা ভুল গেল, সঠিক উত্তর, রেফারেন্স সহ বইয়ের কোথায় কত পৃষ্ঠায় আছে, তো ওইগুলো আমি সাথে সাথে মূল বই থেকে দেখে নিতাম, মার্ক করে রাখতাম ওখানে, যাতে পরবর্তীতে আর ওই জিনিসটা ভুল না হয়। ওকে, সো উন্মেষের বা আমাদের উদ্ভাসের ওভারঅল তো ধরো টিচারদের থেকে হেল্প নেওয়া, অথবা আমাদের তো এখন যে সারাদিন ধরেই ইয়ে করা যায় ওই ধরনের কিউএনএ যে সার্ভিসগুলো, ওইসব জায়গায় কি তোমাদেরকে সার্ভিস নেওয়ার প্রয়োজন হয়েছে, নাকি মোস্টলি নিজেরা সব ফিগার আউট করে ফেলছো? আমি প্রচুর প্রশ্ন করছি, তাই না? প্রচুর করছি, এবং ইভেন আমি মেডিকেল পরীক্ষার আগের দিনও করছি। আবার একটু সমস্যা হলে আমি প্রশ্ন করে দিতাম, আর ভাইয়া পুরা খুব সুন্দরভাবে রেফারেন্স সহ প্রশ্ন দিত, আমার মজা লাগতো, গুগলের থেকে ভালো। আচ্ছা, না ওটা পিছনে আমাদের অনেক বড় টিম কাজ করে, অনেক টিচার, তারা একদম মানে এবং যতটা সম্ভব দ্রুত সময় তারা দেওয়ার চেষ্টা করছে। ভালো লাগছে, এআই জেনারেটেড না কিন্তু। হ্যাঁ অবশ্যই, এইটাই ভালো লাগছে, যে অনেকটা না, এআই এখন ওই লেভেলে যায় না, ভবিষ্যতে হতে পারবে। তাসনিমের ক্ষেত্রে আমার কথা বললে আমি প্রশ্ন ঠিক ওইভাবে করিনি, তবে আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে, আমি প্রচুর প্রশ্ন দেখতাম যে অন্যরা কি প্রশ্ন, কারণ ওখানে অধিকাংশই প্রশ্ন থাকতো যে কনফিউশন, একটু দ্বিধাদ্বন্দ্ব, সমস্যা, তো ওইগুলো দেখে নিলে আসলে খুব বেশি আমার আর নিজে যখন পড়তে যেতাম খুব বেশি হতো না, তো অন্যদের প্রশ্ন উত্তর দেখলেই আসলে অনেকটা ঘাটতি পূরণ হয়ে যেত। সানজিদের ক্ষেত্রে কিউএনএ কি আমি কাজে লাগাইছো নাকি? এইচএসসি একাডেমিক টাইমে যেহেতু উদ্ভাসের সাথে ছিলাম, তো ওখানে কিউএনএটা ভালোই, ওই টাইমে একটু অনেক বেশি ইউজ করছি। এডমিশন টাইমে মোটামুটি খুব বেশি ইউজ করি না, কিন্তু অন্যদের প্রশ্ন ভালোই দেখা হতো। হ্যাঁ, এটা আর কি। ওকে, সো আমরা এখন একটু ভবিষ্যতের দিকে যাব। এতক্ষণ ছিল স্টুডেন্ট লাইফে পড়ালেখা, টিপস ট্রিক্স ইত্যাদি। ভবিষ্যতে যাওয়ার আগে ট্রানজিশনাল টাইমে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাই, যেমন হচ্ছে যে এই রেজাল্টগুলো যখন হয় তখন তো গিয়ে একটা জাতীয়ভাবে আলোচনার বিষয় হচ্ছে যে সব কোচিংগুলো নিয়ে মারামারি করতেছে, তুমি কার, তাই না? বিশেষ করে এইবার তো হলো সুশোভনের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা মিসকমিউনিকেশন বা ইয়ে হয়েছে, যেটা যে একটা দুইটা পেপার আসছে যে কোচিং ছাড়াই মেডিকেলে ফার্স্ট, হোয়ারাজ তুমি তো আমাদের ফুল উন্মেষের মেডিকেল জার্নিতে ছিলা, ফুললি ছিলা। তো প্রথমত তোমাদের কাছে কি মনে হয় যে এই যে কন্ট্রোভার্সিটা, এটার তো ডেফিনেটলি কিছু গ্রাউন্ড আছে, ডেফিনেটলি নট এভরি পিপল হয়তো পুরো জিনিস ইথিক্যাল সবকিছু হচ্ছে এরকম হয়তো না, আবার এই স্পেসিফিক্যালি তোমার এই কেসে যে কনফিউশনটা হয়েছে, সো হোয়াটস ইউর ভিউ অন দ্যাট? আসলে এটা আমাকে একটু ব্যক্তিগতভাবে খারাপই লাগছে, কারণ আমার মনে হয় আমরা জাতি হিসেবে কেন জানি এগুলো খুব পছন্দ করি, গুজবটা বিশেষ করে পছন্দ করি, এটা আসলে খুবই খারাপ। এবং আমার মনে হয় আমাদের এই পিছিয়ে থাকার কারণটাই এইটা, এই গুজবটা বা সঠিকভাবে না বোঝা কথাটা। আসলে আমাদের কথাটা এইটা ছিল যে আমি একাডেমিকে পড়িনি,
এবং এটা আমি ক্লিয়ার করছি। এটা আমি জানি না কিভাবে এটা নিয়েও এরকম ভাবে খবর বেরিয়েছে, আমি এটা জানি না। আমি ক্লিয়ার করে বলছি যে আমি একাডেমিকে না কোনো প্রাইভেট করছি, না কোনো কোচিং এ ছিলাম, কিন্তু আমি অ্যাডমিশনে শুরু থেকে শেষ পর্যন্ত উন্মেষে ছিলাম। আমি প্রথম থেকেই বলছি ক্লিয়ার করে। এরপরেও এটা আসলে দুঃখজনক। আচ্ছা, বাট মেজরিটি স্টুডেন্টের ক্ষেত্রে লাস্ট ফিউ ইয়ার্সে যেটা হয়েছে, যেমন এবারও হচ্ছে কি আমাদের যেমন টপ 20-এর 20 জনই সামহাও, কেউ হয়তো ফুল একদম আমাদের সাথে করছে, কেউ ফুল না করলে হয়তো এক্সাম দিছে বা কিছু একটা দিছে, বাট প্রত্যেকবারই হয় যেটা নিয়ে বাই ডিফল্ট মানুষ মনে করে একই জনের নাম এক এক জায়গায় কেন। তো তোমাদের জায়গা থেকে যেমন ধরো সেকেন্ড থার্ড, এইবার যেমন হচ্ছে সুশোভন একমাত্র উন্মেষে করছে, বাট তোমাদের দুজন আরো একাধিক জায়গায় এঙ্গেজ ছিল, কোথাও হয়তো কিছু ক্লাস করছো, মেবি কোথাও পরীক্ষা দিছো। তো সেক্ষেত্রে এইটা একাধিক জায়গায় নাম থাকা মানেই কি তাহলে সবাই ফ্রড করতেছে, নাকি ট্রুলি তোমরা আসলে একাধিক জায়গায় এঙ্গেজড হও? ট্রুলি ভাইয়া, যদি আসলে এখানে বিষয়টা আসলে বোঝার উপর ডিপেন্ড করে। আমি শুরু থেকেই শেষ পর্যন্ত একটা প্ল্যাটফর্মে আসি, উন্মেষে ছিলাম, আরেকটাই ছিলাম, দুইটা মেইনলি। তো এক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, এক্ষেত্রে আমি ট্রুলি ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত সকল সার্ভিস। কিন্তু আসলে অনেক জায়গায় আমি এক্সাম, এই জায়গাটাই মানুষ মিস কোট করে। তো এখন আমি বললাম যে ঠিক আছে, ও আমার কাছে পড়ছে, আরেকজনের কাছে, মানুষ ধরে নিচ্ছে। কারণ এই ধারণাটা কোথা থেকে আসছে, স্কুল বা কলেজে একই স্টুডেন্ট কিন্তু একাধিক কলেজে পড়ে না, একই স্টুডেন্ট একাধিক স্কুলে পড়ে না, এটা কোনো চল নাই। মানুষ ফলে মাথায় ধরে নিছে তাহলে অ্যাডমিশনের সময় একই সাথে সে দুইটা প্রতিষ্ঠানে থাকতে পারে না। হোয়ারএজ এখনকার সময় কিন্তু এটা বরং নরমাল হয়ে গেছে, মেজরিটি স্টুডেন্ট বরং একাধিকটার সাথে যুক্ত থাকে। ফলে এই একটা ক্লারিফিকেশনের একটা বিষয় আসলে, যে আমি অনেক জায়গায় অনলাইনে পরীক্ষার সাথে বা এক্সাম ব্যাচের সাথে যুক্ত ছিলাম। তো আসলে এটাই তো স্বাভাবিক। তো আসলে আমার ওইটাই যে আসলে বোঝার বিষয়টা আসলে, যে আমি কি তাহলে সারাদিন এই কোচিং শেষ করে তাহলে আরেক কোচিং এ তাহলে আমি নিজে পড়বো, বিষয়টা আসলে মোটেও তেমন না। মেইন ইনভলভমেন্টটা সর্বোচ্চ একটা বা সর্বোচ্চ দুইটার সাথে থাকে, বাট হয়তো তোমরা টেস্টের সময় অনেকগুলো তোমরা টেস্ট দাও। ওকে, তো এর ক্ষেত্রে সঞ্জিতের ক্ষেত্রে সিমিলার? আমি আসলে অন্যদের ব্যাপারটা জানি না, ওরা আসলে ছিল বা মানে দাবি, কিন্তু আমার ক্ষেত্রে বললে আমি তো ছিলাম। কিন্তু আসলে এই জিনিসটা মেইনলি একাধিক কোচিং, তো আমার মনে হয় না একটা স্টুডেন্টের জন্য মানে ওর রেজাল্ট ভালো করার জন্য অনেক কোচিং প্রয়োজন। কিন্তু অনেক কোচিংয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে হয় শেষ পর্যন্ত, কারণ একটা কোচিংয়ের যে কোয়েশ্চেনের একটা প্যাটার্ন থাকে, অন্য কোচিংয়েরটা পুরোপুরি 100/100 হয় না। তো আমি এক এক কোচিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন যেহেতু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, টাইপও ডিফারেন্ট, তো আমি তো নিজেকে বুঝতে পারতেছি, মানে আমি এই টাইপেও পারতেছি ভালো, ওখানেও আবার মোটামুটি আসতেছে। তো এই জিনিসটার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শেষে গিয়ে কিন্তু ঠিকঠাক অ্যাডমিশনের শুরুতে আর কি, মানে এসএসসি পরে তো ম্যাক্সিমাম 2 থেকে 3টে জায়গায় তো মানে এনরোল থাকে। তো এই জিনিসটা আসলে মানুষে মনে করে, মানে অনেকে মনে করে এরকম আমি এই ক্লাস থেকে এই ক্লাসে দৌড়াচ্ছি, কিন্তু অনেক সবাই তো আসলে 2টা কোচিং এ সবগুলা ক্লাস করতেছে এমন না। অনেকের ক্ষেত্রে একটা কোচিং এ হয়তো একটা স্টুডেন্টের এই সাবজেক্ট একটু কম ভালো লাগতেও পারে, মানে এই টিচারের ক্লাসে একটু হয়তো কম বুঝে, টিচার ভালো বুঝায় হতেও পারে, কিন্তু এটা আমি অন্য কোচিং এ ভালো বুঝতেছি, তো আমি অন্য কোচিং এ করলাম। কিন্তু পরীক্ষার জিনিসটা আমি প্রায়োরিটি দেওয়ার কাছে এখানে বলতে চাচ্ছি। আমার কাছে একটা জিনিস মনে হয় কিনা, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম পুরস্কার ঘোষণা করা থাকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা এটা পাবে এটা পাবে। সো যারা কনফিডেন্ট স্টুডেন্ট তাদেরকে এটাও একটা কারণ যে ভাই 5 জায়গায় যদি আমি টাচ থাকি আর যদি আমি ফার্স্ট হই তাহলে 5 জায়গা থেকে আমি পুরস্কার পাবো, তাই না? হুইচ ইজ নট এ ব্যাড থিঙ্কিং, বাট ইটস অ্যান এফিশিয়েন্ট থিঙ্কিং। না, এই চিন্তা ভাবনাটা অবশ্যই সাজেস্টেড না, এবং আমি আসলে এটার পক্ষপাতী না। না ঠিক আছে, জাস্ট জোকিং। সো এখন আমি একটু ভবিষ্যতের দিকে যেতে চাই, তাই না? সো তোমরা যেমন ধরো, আমরা ওই প্রশ্নটাতে একটু আমরা টাচ করেছি যে মেডিকেল সিস্টেমে কিছু কিছু প্রবলেম আছে, সবই খারাপ তা না, বাট ইন জেনারেল মানুষ খারাপটাকে বেশি হাইলাইট করে, জেনারেলাইজ করে ফেলে, ডাক্তাররা সব ওরকম, ইঞ্জিনিয়াররা সব ওরকম। ডেফিনেটলি সবাই একই রকম না, বাট এইটা একটা ফ্যাক্ট যেটা তো আমরা ডেটা থেকেই দেখতে পারি যে বাংলাদেশের কি পরিমাণ রোগী বিদেশে যায়। বিশেষ করে রাইট নাও তো একটু চেঞ্জের কারণে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার এই মুহূর্তে যেমন মানে যাওয়াটা কঠিন বলে যাচ্ছে না, বাট ইন জেনারেল যখন ওপেন ছিল তখন তো প্রচুর রোগী যেত। তোমাদের কাছে কি মনে হয় এইটার আসলে মেজর কারণ কি? এই যে ভাইয়া একটা প্রচলিত কথার উপর আমাদের যে বিশ্বাসটা চলে আসে, এই দেশে হয়তো আমরা ভালো ট্রিটমেন্টটা পাবো না। এটা ভালোটা কোন অর্থে, যে তারা কি মানে ডাক্তারদের ক্যাপাবিলিটির উপর তারা ট্রাস্ট করতে পারতেছে না, নাকি তাদের সার্ভিস ভালো মনে হচ্ছে না, নাকি ব্যবহার ভালো মনে হচ্ছে না, কি মনে হয় তোমাদের? ক্যাপাবিলিটির চেয়ে আমি বলবো বেশি সার্ভিস এবং ব্যবহার।
যে আসলে ক্যাপাবিলিটি সেই অন্যান্য দেশে ডাক্তাররাই বলছে হ্যাঁ আপনার দেশে ডাক্তার তো হয়তো আমার সাথেই পড়ছে, আমার সাথেই পড়েছে, ও তো অনেক ভালো ডাক্তার, তো আপনি আমার কাছে আসলেন কেন? তো তখন হয়তো ওই রোগীটা ঠিকই একটা ওই ব্যবহার বা সার্ভিসের অভিযোগটাই দিচ্ছে, কেয়ার করার অভিযোগটাই দিচ্ছে। তো ক্যাপাবিলিটির দিকটা আমি অবশ্যই বেশি করব না। তো আসলে সার্ভিস, ব্যবহার, ওভারঅল ম্যানেজমেন্ট, পরিবেশ, তোমরা কি এগ্রি করো? যা বলছেন হ্যাঁ, কি সেটা আসলে অ্যাড করবা? আলাদা কিছু বলার নেই, ওর সাথে একমত, তো সম্পূর্ণ সঠিক কথা হ্যাঁ, তবে সব আমার মনে হয় একটা জিনিস মানুষের মানে আমি আশেপাশ থেকে শুনতেছি এই জিনিসটা হলে আমার অবশ্যই বাইরে যেতে হবে, এখানে ভালো মতো পাওয়া যাবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সবকিছুর ক্ষেত্রে যে এমন না যে আমার যেতেই হবে, এমন এক জায়গা আছে যেখানে ভালো সার্ভিসে পাওয়া যাচ্ছে একটা নির্দিষ্ট, হয়তো এটা হতে পারে একটা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে, এটা আমার জন্য হয়তো বাইরে যাওয়া প্রয়োজন নেই, এটা আমাদের দেশেই বাইরের মতোই বেটার পাওয়া যায়। কিন্তু মানুষ থেকে শুনতে শুনতে মানে তোমার এটাতে হলেও বাইরে যেতে হবে, প্রতিবেশী দেশে যেতে হবে। তো এই জিনিসটা আসলে মনে করা উচিত না, মানে সব রোগের ক্ষেত্রে যে আমার বাইরে যেতে হবেই এটা তো আসলে একটা মাস্ট জিনিস না। আচ্ছা, তো বাট এমনি এরকম তো আমরা প্রচুর শুনি না যে বলে যে বাংলাদেশে এরকম চিকিৎসা করছে, সমাধান হয় নাই, দেন হয়তো অন্য একটা দেশে গেছে, তারা বলছে না এতদিন তুমি কি চিকিৎসা করছো, এগুলো তো ঠিক হয় নাই, বা এখানে এতগুলো ওষুধ দিছিল, ওই ডাক্তার মাত্র একটা ওষুধ দিছে, ভালো হয়ে গেছে, এই ধরনের তো স্টোরি আমরা শুনি। সো তোমরা ওইরকম শুনছো কিনা আমি জানি না। সো সেক্ষেত্রে তোমাদের এটার বিষয়ে কোনো অবজারভেশন? তো সেক্ষেত্রে ভাই একটা জিনিস বলবো যে আসলে এই আমি একজন ছোট মানুষ, এই বলা কথা ঠিক হবে না। একজন সাধারণ রোগী তো আর ওইগুলো জাজ করতে যাবে না, আচ্ছা ইনি কি সত্যি আসলে এই ডিগ্রির উপযোগী, ইনি কি সত্যি বিদেশে যে কোর্সটা আসলে করছেন, নাকি শুধু কোনোভাবে লিখে দিছেন। তো সেই ডাক্তারের কাছে যে আমি একটা মিস ট্রিটমেন্ট নিয়ে আসলাম, তার জন্য অভিযোগটা করা তো আসলে পুরো আমাদের চিকিৎসা সেক্টরকেই আসলে দোষারোপ করা হলো গেল। তো সেক্ষেত্রে বলবো যে অসৎ উপায়ে ডাক্তারি সার্টিফিকেট, বিভিন্ন কোর্সের এই জিনিসগুলো যদি বন্ধ করা যায় তাহলে মনে হয় আমার এই জিনিসটা আসলে ইমপ্যাক্ট আছে যে মাঝে মাঝে নিউজ হয় ডাক্তার এরকম। হ্যাঁ, বাট এই যে মানুষের সাথে কিভাবে বিহেভ করব, যেমন ধর একটা নেগেটিভ ইনফরমেশন দেওয়া, হ্যাঁ ডাক্তার বলে আরে আপনি তো শেষ, রোগী তো শুনে মানে যাও ছিল, হ্যাঁ কারণ মেন্টাল ইয়ে তো খুব ইম্পর্টেন্ট, তাকে একটা ব্যাড নিউজ কমিউনিকেট কেমনে করবে, তা সে যাতে ফিল করে কেয়ার, যেমন অনেক ক্ষেত্রে কেয়ার করার জন্য এক্সট্রা টাইমও হয়তো লাগে না, লাইক তুমি কথা বলতে বলতে জাস্ট স্মাইলিং ফেস রাখছো, তাইলে কিন্তু একটা লোক মনে করবে উনি আমার কেয়ার করছে। বাট আমি জাস্ট কথা বলছো, ধরো মুখটা একটু গম্ভীর বানায়, জানো উনি ভাই কেমন জানি একটু, তাই না, বা সংবোধনের ক্ষেত্রে একটু তুমি কাইন্ড এ করছো। সো তোমাদের কি মনে হয় যে, আমি জানি না অবশ্য তোমরা কি ঘেটে পাইছো কিনা যে মেডিকেলের এই 5 বছরে মানুষের সাথে কিভাবে ডিল করতে হবে, এইটা কি পড়ায় জানো তোমরা? আমাদের দেশে ভাইয়া হয়তো এটার প্র্যাকটিসটা একটু কম কিনা, এক্ষেত্রে আমি মনে করি যে ব্যক্তি থেকেই আসলে উদ্যোগটা গ্রহণ করা দরকার। আর এক্ষেত্রে অবশ্যই যে সূক্ষ্মভাবে চিন্তা করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এই বিষয়ে কিছু বই পড়ার আমার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে বিশেষ করে ভাইয়ার বিভিন্ন সেমিনার বা লেকচারগুলোতে যে বইগুলো সাজেস্ট করতেন, যেমন যাতে আমরা ওইভাবে চিন্তাটা অন্তত আমরা করতে পারি, যেমন বিশেষ করে বললে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এরও বিশেষ করে বললে ফার্স্ট চ্যাপ্টারটা যে প্রোঅ্যাক্টিভ নামে যে চ্যাপ্টারটা আছে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমি আসলে একটু ইমোশনাল বা অনেক কিছুই যা বলতো আমি আসলে ভেতরে চলে যেত, তো এটা অনেক হেল্পফুল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা আসলে অসাধারণ একটা বই। তো তারপরে পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, আমি যে সম্পূর্ণ বইটা পড়ছি তা না, কিন্তু আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পড়াশোনা থাকাকালীন যদি আব্বু আম্মু এসে দেখে আমি আবার ওই সব বই পড়ছি, তাহলে আবার বলে তুই তোর পড়া বাদ দিয়ে এসব বই পড়ছিস কেন, তোর তো রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো আমি করতাম যে পিডিএফ দেখে ল্যাপটপ থেকে দেখার চেষ্টা করতাম, ওইখানে আসলে তো বোঝা কঠিন। আর আসলে ইংলিশের বই বললে আবার অনেকে দেখা গেলো ফ্রাস্ট্রেশন বোধ করতে পারে, না না তাহলে এটা আর দরকার নাই, ওইখানে আসলে খুবই সহজ ভাষায় কথাগুলো লেখা। তো মানে ওই বইগুলো পড়লে একটু আমরা ওইভাবে চিন্তা করতে পারি যে না আসলে আমরা অনেক চিন্তার বিষয় আছে আসলে। যেমন 7 হ্যাবিটস এরই দেখো একটা জিনিস যদি ডাক্তারি ইয়ের সাথে কানেক্ট করি, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। এই যে একটা বাচ্চা ট্রেনের ভিতরে খুব ইয়ে করতেছিল, দুষ্টমি করতেছিল, সবাই খুব বিরক্ত ছিল, দেন তখন ওর বাবা বলে যে ও জাস্ট ওর মাকে হারাইছে, মানে ওর যে স্যাড একটা ব্যাকগ্রাউন্ড, এটা শোনার সাথে সাথে দেখো প্রত্যেকে তার প্রতি, ফলে এখন দেখো তোমার কাছে একটা রোগী আসছে, রোগীটা দেখে খুব ইরিটেটিং,
হয়তো কি একই কথা বারবার জিজ্ঞেস করতেছে, বা অযথা কাইন্ড অফ প্রশ্ন করতেছে, বা অনেক বেশি দেখা যাচ্ছে যে কেমন একটু মানে কি নাম বলে, যে একটু কেমন এক্সাইটেড বিহেভিয়ার করতেছে, যেটা অ্যানয়েড হওয়ার মতো। বাট জাস্ট তুমি চিন্তা করে দেখো, যদি তার ব্যাকগ্রাউন্ডটা তুমি ডিফারেন্ট হতে চিন্তা করো, যে এই লোকটা মেবি ধরো এমন একটা জায়গা থেকে আসছে যে তার শেষ সম্বলটুকু নিয়ে ডাক্তারের কাছে আসছে, এমন না যে সে 5টা ডাক্তার দেখাইতে পারবে, সে শিওর হইতে চাচ্ছে যে ওষুধটাকে এইভাবে খাবো না ওইভাবে খাবো, তাই না, যেটা খুব তোমার কাছে খুব নর্মাল, আরে এটা কেন বোঝে না, তার পড়ালেখার হয়তো ওই ব্যাকগ্রাউন্ডটা নাই, অথবা অনেক মানুষই আছে একটু বেশি টেনশন করে, তাই না। তুমি দেখো 100 রকম রাস্তা আছে আমি কিভাবে তার ইয়েটা চিন্তা করবো, ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করবো, সো দ্যাট আই ফিল গুড অ্যাবাউট ইট, বা আমি এটা বিরক্ত না হই, তাই না, আমার কাছে আমি নেগেটিভ বিহেভিয়ার না করি। তো ঠিক আছে, তাসনিমের ক্ষেত্রে আমরা একটা উই গট এ ক্লু যে তাসনিম অলরেডি সেলফ ডেভেলপমেন্টের একটা প্রসেসে আছে, তাই না। সায়েন্স এবং আর্টস, আমরা সায়েন্সে পড়া অনেক মানুষ আর্টস ব্যাপারটাকে কিছুই মনে করি না, হোয়ারএজ সারা দুনিয়া চালায় আর্টসের লোকজন। সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনৈতিক ব্যবস্থা, সোসাইটি, কারা ডিল করে, হু সেট দ্য রুলস, এবং হিউম্যান বিহেভিয়ার। মেশিন কন্ট্রোল করা অনেক ইজি, রাইট ভোল্টেজ, মানে যে মেশিন ঠিকমতো ডিজাইন করা, কারেন্ট ভোল্টেজ ঠিকমতো, তো ফ্যান তো ঘুরবেই। হোয়াট অ্যাবাউট পিপল? এতে কোনো ফর্মুলা নাই যে ভাই এটা বলছি আর সবাই হ্যাঁ মোটিভেটেড হয়ে গেছে। একই কথাতে একসময় মোটিভেটেড হয়েছে, আরেক সময় হার্ট হয়েছে, তাই না। ফলে মানুষের যে সায়েন্স, হিউম্যান সাইকোলজির যে সায়েন্স, ইটস ক্রিটিক্যাল জিনিস। সো এটা কি তোমরা অ্যাড্রেস করো কিনা, যে এটা নিয়ে তাহলে তোমাদের এনাফ এফোর্ট, এক্সট্রা এফোর্ট দেওয়া উচিত? হ্যাঁ, এটা অবশ্যই দেওয়া উচিত, কারণ এটা কবে থেকে দিবা? দেখা যাক কবে থেকে দেয়া যায়, Why not from সুযোগ today? আসলে। Why not from today? Yes, অবশ্যই চেষ্টা I'm করব। pushing কারণ রিসেন্টলি আমি একটা ইভেন্ট কোর্সও করলাম, এটাকে এনএলপি বলে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। সো জাস্ট সেন্টেন্স, ওয়ার্ড কিভাবে মানুষকে ইম্প্যাক্ট ফেলতে পারে, মানে আমারও একটা নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং হলো। যেমন দেখো, একটা মানুষকে ধরো তুমি দুটো ইনফরমেশন দিতে চাও, যেটা একটা পজিটিভ একটা নেগেটিভ। ধরো আমি বললাম যে তুমি তো টপ রেজাল্টের মধ্যে নাই, বাট তুমি পাস করছো, এটা বলে কিন্তু ধরো লাস্ট করছি অন্তত একটা পজিটিভ কিছু দিয়ে, হ্যাঁ। তারপর আমি বাট এটা কি বললাম যে তুমি পাস করছো, বাট তুমি তো টপের মধ্যে নাই। খেয়াল করে, এটা কিন্তু নেগেটিভ একটা সেন্সের মধ্যে শেষ হচ্ছে, সেন্টেন্স কিন্তু সেম দুইটাই। তো দেখছো যে ধরো আমি সেন্টেন্সটা কেমনে বলতেছি, ওয়ার্ড কিভাবে চুজ করতেছি, মানুষের উপর কত ইম্প্যাক্ট আছে। তাহলে আমি তো বলবো যে তোমাদের জন্য বরং এটা একটা ভালো অপরচুনিটি, যে এই যে এখন কিছু সময় তোমাদের হাতে আছে, তাই না, তাহলে এই সময়টা বরং হিউম্যান সাইকোলজি নিয়ে পড়ো, হিউম্যান কমিউনিকেশন নিয়ে পড়ো, তাই না, মানুষকে কেমনে মোটিভেট করা যায়, ইন্সপায়ার করা যায়। ইভেন লিটারেলি তোমরা ইন্টারভিউ করো, যে যারা যারা দেশের চিকিৎসা নিছে, যারা যারা বিদেশ চিকিৎসা নিছে, তুমি খুঁজলেই পাবা, তোমার চারপাশের মধ্যেই পাবা, আত্মীয়ের মধ্যেই পাবা। তাদেরকে জিজ্ঞেস করো এক্স্যাক্টলি কি কি জিনিস উনি পাইছে যে বাইরে গিয়ে বেটার, যেটা আমাদের বাংলাদেশে উনি ভালো পায় নাই। অ্যান্ড ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ডু ইউর স্টাডি, যে সেটা আমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করবো, প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করব, প্রথমত আমার নিজের জন্য, আমি নিজে কিভাবে বেটার ডাক্তার হই, এবং আমি এর পরবর্তীতে এইটা কিভাবে অন্যদের কাছে ট্রান্সফার করতে পারবো, দ্যাট ইজ উই ক্যান মেক এ মুভমেন্ট। বুঝতে পারছি কিনা? অবশ্যই। তাহলে বলো দেখি সঞ্জিত, তাহলে তোমার কি টার্গেট? এই ডু ইউ থিংক হিউম্যান বিহেভিয়ার এন্ড মাই ইন্টারঅ্যাকশন ইম্পর্টেন্ট কিনা? শুধু যে বই পড়বো, বই পড়ার না, মাধ্যমে বই নেসেসারি না, মানুষের সাথে ইন্টারঅ্যাকশন অবশ্যই আসা উচিত, মানুষের সাথে ডিল করার মতো একটা। তাহলে আজকের দিনে যে একটা সার্ভে শুরু করে দাও অ্যাটলিস্ট। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমরা তো আর সপ্তাহে সপ্তাহে লাইভ আনতে পারবো না, বাট যারা এই দেখতেছেন আপনারা, তারা এবং এদের পরিচিত যারা, এদেরকে মাঝে মাঝে এটা আপডেট নিয়েন যে ওরা মানুষের সাথে ইন্টারঅ্যাকশনের বিষয়টা লার্ন করার ক্ষেত্রে কি রকম প্রোগ্রেস করলো। সো দ্যাটস ওয়ান পয়েন্ট আই ওয়ান্টেড টু মেক। সো আর আরেকটা আমি যে জিনিসটা জানতে চাই সেটা হলো যে ধরো তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে অ্যান্ড তোমরা ডাক্তার হইলে, ইউ বিকাম এ ওয়ান্ডারফুল ডক্টর, বাট হোয়াট অ্যাবাউট হেলথ সিস্টেম? হেলথ সিস্টেম তো অনেক কিছুর যোগফল। ধরো তুমি একটা ভালো ডাক্তার, বাট তুমি যে হসপিটাল আছে, হসপিটালের ম্যানেজমেন্ট হচ্ছে ভালো না, লাইক সে চাইতেছে রোগী ভালো হোক আর যাই হোক, ওর অন্তত 10 দিন আটকায় রাখতে হবে এবং ওর থেকে বিল আদায় করতে হবে। এখন তুমি ভাবলা ভাই আমি কি করবো, আমি তো ভাই ডাক্তার। ফলে এখন দেখো তোমাদের কাছে আমাদের এক্সপেকটেশন বেশি, ফলে তুমি একা একটা অনেক ভালো ডাক্তার হইলা, তাতে পুরা বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম কি বদলে যাবে? তুমি একা একজন, হ্যাঁ তুমি একা একজন দেবী শেঠি টাইপের সেলিব্রিটি ডাক্তার হলে ওয়েল কিছুটা এক্সট্রা তুমি ভূমিকা রাখতে পারবা। বাট আমরা কি এরকম চিন্তা করতে পারি কিনা যে তোমরা জাস্ট আমি একজন ভালো ডাক্তার এইখান থেকেও বড় চিন্তা করবা,
বা এই ধরনের চিন্তা অলরেডি তোমাদের আছে কিনা, বা হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট, জানতে চাই। আচ্ছা, তো আমি আসলে সবসময় একটা জিনিস মনে করি যে ডাক্তারি মানেই যে রোগী আসবে আমি প্রেসক্রিপশন লিখে দিব, না, এটা কখনোই না। এখানে আরো অনেক উদ্যোগ গ্রহণ করার বিষয় আছে। বিষয়টা বললাম যে উদ্যোগ না নিলে আসলে কখনোই আমাদের হেলথ সেক্টরে পরিবর্তন আসবে না। এবং আসলে আমি একা ঠিক কতটুকু করতে পারবো, খুবই সামান্য। এবং হয়তো মনে হবে যে হ্যাঁ আমি অনেক কিছু করছি, কিন্তু ভাইয়া যেটা বললেন হেলথ সেক্টর তো অনেক কিছুর যোগফল, তার তুলনায় ওটা মাইনাসের কাতারেই পড়ে যাবে আসলে। তো আসলে আমি যদি সবাইকে নিয়ে ভাবতে পারি, পুরা হেলথ সেক্টর যতটুকু আরেকজনকে ইনফ্লুয়েন্স যদি আমি করতে পারি, তো আমি হয়তো ওই জায়গায় যেতে পারছি না, কিন্তু সে তো ওই জায়গা থেকে অনেক বড় ভূমিকা রাখতে পারে। অন্যকে ইনফ্লুয়েন্স করা, আমি যাদের সাথে কাজ করব, যাদের সাথে থাকবো, যাদের সাথে আমার চলাফেরা হবে, তাদের সেই জায়গাকে যদি আমি ইনফ্লুয়েন্স করতে পারি, কথার মাধ্যমে হোক, কোনো লেখনির মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাহলে হয়তো একটা সামগ্রিক পরিবর্তন আসবে। স্পেসিফিক কোনো রোল, যেমন ধরো তোমাদেরকে যদি অপশন দেওয়া হয় যে তুমি চাইলে আজকে যে কারো ক্যারেক্টার ইয়ে করতে পারো, নিয়ে নিতে পারো, যে তুমি বললা যে আজকের জন্য আমি এলন মাস্ক হয়ে গেলাম বা হোয়াট এভার, সো তুমি কি কোনো এরকম রোল মডেল দেখতেছো যে হ্যাঁ আমি ওই লোকটার কথা চিন্তা করতেছি? তো তিনজনের জন্য সেম কোশ্চেন। হ্যাঁ, আমার মনে হয় তুমি কি হবা আমার তাহলে? একটু বিল গেটস মানুষটাকে একটু ভালো লাগে। ওকে, তো ডাক্তার আর বিল গেটস কিভাবে আমরা মিলাবো? আমি বলতে চাচ্ছি না যে ডাক্তাররা যা করবে সেটা বিল গেটস সেটা করে কি করে না, তার সাথে আমি বলতে চাচ্ছি তার চারিত্রিক গুণাবলী বা তার মাইন্ডসেটটা। মাইন্ডসেট মিনলি কোন দিকটা? যেমন আমি আমি জানি না, যতদূর আমি দেখছি যে তার একটু মানবতা ব্যাপারটা একটু বেশি আছে। হেলথ নিয়ে রিসেন্টলি সে অনেক কাজ করতেছে, অনেক কাজ ফাউন্ডেশন করছেন তিনি, এবং যতটুকু পারেন তিনি এত বড় লোক, যাই হোক যতটুকু এখনো, যদিও তিনি ফার্স্ট পজিশনে নেই, কিন্তু বই পড়েন একেবারে সাধারণ মানুষের মতো এবং একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করেন। আমারও মনে হয় একজন ডাক্তার বলেন বা যত বড় লোক বলেন তাদের এভাবেই জীবন যাপন করা উচিত এবং মানুষের জন্য কিছু করা উচিত। আমার লাইফে খুব অল্প সময় হয়েছে যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলে যে টাইমে যাইতে বলে ওই টাইমে আমাকে দেখে দিছে, বা 10-15 মিনিটের মধ্যে দেখে দিছে। মেবি এটা আমার লাইফে 10% টাইম হয়েছে বা 20% হাইস্ট। 80% টাইম আমার এমনও আছে আমি বোধহয় 6 ঘন্টা ওয়েট করতে হয়েছে প্রায়। তো আমি জানি না তোমাদের কি এক্সপিরিয়েন্স, তো এটা কি খুব ভালো সার্ভিসের ইন্ডিকেটর? এবং আমি একজন ডাক্তার, ইভেন আমাদের তাবলিগওয়ালা এক ডাক্তার, ওনাকে আমি একবার জিজ্ঞেস করছি যে ভাই ডাক্তারি করে তো দোজখে না চলে যাইতে হয় কেন? যে পরিমাণ লোকের হক নষ্ট হয়েছে, কারণ আমার টাইম উনি যেটা কমিট করছেন বা রাফলি আমাকে জানানো হয়েছে আমি সেই টাইমে ডাক্তার দেখাইতে পারি নাই, তাহলে আমার টাইমের হক উনি আদায় করে নাই। এটা কিন্তু আমার হক, আমার বান্দার হক। বান্দার হক ইসলামে অনেক জটিল বিষয়, এটা আল্লাহ মাফ করবে না বান্দা যদি মাফ না করে। এবং উনি তো আমার কাছে মাফ চায় নাই, সরি বলে নাই। আমি বলছি, আমি আমার ওই বড় ভাইকে, তার সাথে যেহেতু খুব ক্লোজ, আমি বলছি ভাই আপনি কি কোনোদিন কাউকে সরি বলছেন কোনো রোগীকে যে সরি আমরা অনেকক্ষণ বসায় রাখছি? হ্যাঁ, তাহলে চিন্তা করো রোগী অভিভূত হয়ে যেত না, ডাক্তার আমার সরি বলছে। উনি শুনে কিন্তু চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ ভাই এটা তো কোনোদিন ভাবিই নাই যে আমি যে আরেকজনের হক নষ্ট করতেছি। ধরো এইটাই একটা প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এই প্রবলেম কেমন সলভ হতে পারে? বাট এটা তো প্র্যাকটিক্যাল, ডাক্তার যে এক্সাক্ট ওই টাইম মেনটেন করতে পারবে না হইতে পারে, তার অনেক সময় অপারেশন ক্রিটিক্যাল হয়ে যায়, হ্যাঁ মানে তার হাতেও অনেক সময় না। তাহলে এটার সমাধান কি হইতে পারে? সহজ প্রবলেম দিলাম। এটা আমার মনে হয় সেই বিহেভিয়ার ব্যাপারটার দিকেই চলে গেল, বিহেভিয়ার ব্যাপারটার দিকে। কারণ এই যে একটা সরি বলা, এটাই কিন্তু রোগীকে। এনি আদার আইডিয়া? ঢাকায় আছি আমরা, এইটা তো হতে পারে অবশ্যই ডাক্তার একটা জ্যামে আটকে ছিল, তো এই তাহলে প্রবলেমটা আসলো জ্যামের দিকে, গাড়ি ঘোড়া রাস্তাঘাটের দিকে। তাহলে রাস্তার প্রবলেম সলভ করবে কি? সেটা কি ডাক্তার করবে? সেটা তো ডাক্তার করবে না। তাহলে অবশ্যই ও যেটা বললো বিল গেটস, ওর মতো। তোমরা একটা জটিল জায়গায় গেছো। দেখো তুমি লোকজনকে নতুন করে কমিউনিকেট করলে হয় না, একটা মেসেজ দিতে এখন কত পয়সা লাগে, তাই না? তুমি তো অলরেডি জেনে যাচ্ছ, ধরো তোমার বেলা 3টা থেকে রোগী দেখার কথা, আর তুমি যখন অলরেডি 3টা 5টায় আসছো, বাট যে রোগীকে সময় দেওয়া আছে রাত 8টায়, ওকে তুমি দেখবা রাত 10টায়, বাট তারা তো বহুত আগে তুমি জানো যে অলরেডি আজকে আমাদের 2 ঘন্টা ল্যাগ হয়েছে। তো বাকি রোগীদেরকে সিম্পলি একটা মেসেজ পাঠাবা যে আপনারা এই সময় না এই সময় আসেন। এটা কি কোনো এক্সপেন্সিভ সলিউশন? না, অবশ্যই একটা সহজ সলিউশন। আমি জাস্ট একটা কি বললাম। তাহলে দেখো বিং এ ডক্টর, তাহলে কেউ কিন্তু হইতে পারে যে ভাই ডক্টর রিলেটেড রোগীদের সাথে যে মিসকমিউনিকেশন হয় এইটারই আমি একটা সলিউশন ডিজাইন করি। বিং এ ডক্টর আমি এটার অনেক ইনসাইট জানি,
তাহলে ইফ আই থিঙ্ক ইন ইনোভেটিভ ওয়ে এবং ক্রস ফাংশনাল লোকের সাথে যদি ম্যাচ থাকে, ধরো তুমি ডাক্তার হিসেবে মানে ধরো ইঞ্জিনিয়ারদের সাথে আর কথা বলবা না, ইটস নট দ্য রাইট আইডিয়া। ইঞ্জিনিয়ারিং জানে বা ডাক্তারি সমস্যা কি জানে না, তুমি আবার তোমার সমস্যা জানো, ইঞ্জিনিয়ারিং সলিউশন জানো না, আরেকজন হয়তো বিজনেস ফ্যাকাল্টি, সে বিজনেস বোঝে এটাকে কেমনে স্কেল করে একটা সাস্টেনেবল বিজনেস কনভার্ট করা যেতে পারে, সেই আইডিয়া তো তার আছে। সো অ্যাটলিস্ট আমি এই কথা বলার মাধ্যমে তোমাদের কাছে এক্সপেকটেশনটা পেশ করতেছি যে তোমাদের জাস্ট ডাক্তার ভালো একজন হইলাম এই থিঙ্কিং এরও বাইরে গিয়ে হাউ ইউ ক্যান সলভ বিগার প্রবলেমস, সেই অ্যাটিটিউড মাইন্ডসেটের দিকে চিন্তা করা উচিত, তাই না? কারণ এক একটা রোগী দেখো, ডাক্তার দেখো ইন জেনারেল 20টা-30টা রোগী দেখে, তাই না, এক বেলাতে 30টা মেসেজ দিতে জাস্ট কয়েক টাকার বিষয়, কয়েক, ইভেন তুমি একজনকে ফোন করলে এটা ওর দি, বিকজ যে ওই যে তার অ্যাটেন্ডেন্ট থাকে তারাতে কিন্তু ওই টাইম আছে, তাই না? তাই না? ডাক্তার ইভেন সরি না বলো, অ্যাটেন্ডেন্ট সরি বলতে পারো যে সরি আমরা দেরি করে ফেলছি, তাই না? ওকে, তারপরে আবার ধরো আমি একই ভাবে যদি বলি, যেমন ধরো ডাক্তার অসুখ হয়েছে, রোগের চিকিৎসা লিখতেছে যে এই ওষুধ খাইলে রোগটা ভালো হবে, বাট ভবিষ্যতে যাতে রোগটা আর না হয়, এই জায়গায় রোল প্লে করাটা অনেক সময় তো আমরা হয়তো মনে করি যে ভাই এটা তো মেবি আমার কাজ না, খেয়াল কর, বুঝছো বিষয়টা আমার, কি করলে এই রোগটার হবে না, তাহলে এরকম হ্যাঁ কিছু কিছু ডাক্তার এরকম সলিউশন দেয়, বাট মোস্ট অফ দ্য টাইম দেয় কিনা আই এম নট শিওর, তাই না? এখন হতে পারে যে ভাই তাইলে সবাই যদি সুস্থ হয় ডাক্তার রোগী পাবে না, তো বাংলাদেশে তো এটা কোনো চ্যালেঞ্জই না, কারণ এত বেশি রোগী দেখি তো সারা যায় না, তাই না? তো বুঝছো কিনা? তাহলে আমরা কিন্তু তোমাদের উপর প্রত্যাশা চাপাই দিলাম যে আমরা জাস্ট সিম্পল তোমাদেরকে ডক্টর হিসেবে দেখতে চাই না, উই ওয়ান্ট সামথিং মোর। তো তুমি বিল গেটসের কথা বলছো, তাই না? তোমার কাছে কার সিনারিও মাথায় আসছে যদি একদিনের জন্য তুমি একদিন বা যে এটা তোমাকে, আমি ভাইয়া কোনো নির্দিষ্ট মানুষের কথা বলতে চাই না, আমি চাই যার অ্যাকচুয়াল পাওয়ারটা আছে, যে অ্যাকচুয়াল পাওয়ার তো অর্জন করতে হয়, পাওয়ার তো থাকে না, সেটাই অ্যাকচুয়াল পাওয়ারটা সে তার কাছে আছে, মানে সে অর্জন করছে। একজন মানুষের নাম বলো, একজন সে এই লোকটা এরকম পাওয়ার অর্জন আমাদের দেশের সাপেক্ষে, হ্যাঁ, বা গ্লোবাল যেভাবে বলতে চাও। গ্লোবালি বললে তো যেমন অবশ্যই তখন উদ্যোক্তাদের নামটা তো অবশ্যই আসবে, কারণ বিল গেটস বলি, ইলন মাস্ক বলি, জাকারবার্গ বলি, এনারা তো একজন এন্টারপ্রেনার, আমাদের সোহাগ ভাইয়া বলি, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে তো অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীও বলতে পারো, সে একজন পলিটিক্যাল উদ্যোক্তা, উনি উদ্যোগ নিয়ে মন্ত্রী হয়েছে। তো আর উদ্যোক্তা যে শুধু বেসরকারি ক্ষেত্রে তাও তো রাষ্ট্রীয়ভাবে, ধরো স্বাস্থ্য সচিব তো অনেক বড় লিডারশিপ রোলে আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে প্রশাসন, হেলথের ডিজি, তো সেই ক্ষেত্রে আসলে ওই জায়গাটাই, হসপিটালের ম্যানেজমেন্ট, ধরো যে হসপিটালে, সরকারি হসপিটালে ওষুধ যাচ্ছে বাট ওষুধ চুরি হয়ে ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে, সো সেখানে আমি যদি প্রপার ম্যানেজমেন্ট রাখি, কত রোগী বেনিফিট পাইতে পারে, কত গরিব রোগী বেনিফিট পাইতে পারে যদি জাস্ট ওষুধগুলো চুরি না হয়, অথবা হসপিটাল যারা ভর্তি আছে তাদের জন্য যে বাজেট দেওয়া হয়, যে খাবার দেওয়ার, ধর সেখানে যদি বাজেটটা প্রপারলি ইউজ হয়, তাই দেখো কত রকম লেয়ারে আমাদের সার্ভিস ক্রিয়েট করার জায়গা আছে। বাট তোমরা যদি সেই অ্যান্টেনাটা একটু ওপেন রাখো, বিকজ ইউ আর ব্রিলিয়ান্ট পিপল, তাই না? তোমাদের মাথায় ব্রিলিয়ান্ট সব আইডিয়া আসাটা স্বাভাবিক নাকি? সঞ্জিত, কার কথা মাথায় আসতেছে? আমার ক্ষেত্রে ডক্টর হয়ে যে মানে আমি এফেক্ট রাখতে পারবো না, মানে মানুষের প্রতি ইম্প্যাক্ট থাকবে না এমন না, কিন্তু যদি একদম অনেক বেশি বড়ভাবে চিন্তা করি তাহলে হেলথ সেক্টরের এমন একজন মানে ব্যক্তি হওয়া উচিত যিনি ভালো একটা প্রভাব রাখতে পারে। কিন্তু এখন এমন না যে আমাদের দেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, উনি যে সব কিছু জাস্ট বললো, উনি যেমন একটা মন্ত্রণালয়ের একটা সচিব এই প্রকল্পটা দিল, কিন্তু রিসেন্টলি শুনতেছি এরকম মন্ত্রণালয়ের মানে প্রকল্প দিছে কিন্তু উপদেষ্টারা জানে না যে ওনারা ওখান থেকে সচিবরা এই প্রকল্পটা দিছে। তো আমি যদি অনেক এফেক্ট রাখতে পারি, তারপরেও আমার ফেলো যারা থাকবে, মানে যারা এই সব কিছুর বিকাশনা করবে, ওনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। জাস্ট আমি তো একদম সরেজমিনে গিয়ে সব কাজ তো এই সবগুলো একদম ভালোভাবে একদম সরাসরি আমার ইম্প্যাক্ট থাকবে এমন না। তো এই ক্ষেত্রে মানে নিজেরা সচেতন হওয়া উচিত, আর মানুষের সাথেও নিজে যে সেক্টরে থাকবো, অন্যান্য ডিফারেন্ট সেক্টর নিজে যেভাবে চিন্তা করি, নিজের পার্সপেক্টিভ এরকম অন্য সেক্টরের মানুষের পুরা মানে পয়েন্ট অফ ভিউটা অনেক অন্যরকম হবে, এটা স্বাভাবিক। তো অনেক ডিফারেন্ট সেক্টরের মানুষের যখন মিশবো, প্লাস আমিও যখন এরকম একটা মানে এফেক্ট থাকার মতো একটা পজিশনে থাকবো, তো এই দুটো জিনিসের ইন্টারাকশন করে একটা কম্বিনেশনের মাধ্যমে হয়তো একটা ভালো, দেখো বিগার যে কোনো কিছু করারই কমন একটা জিনিস হচ্ছে ইনফ্লুয়েন্স। যেমন দেখো তুমি জাস্ট ডাক্তারের চেয়ে বেশি কিছু না,
জাস্ট মানে একদম হার্ডকোর ডাক্তার। তো তুমি যে হসপিটালে কথা সার্ভিস দাও বা যে ক্লিনিকে বা হোয়াট এভার যেকে সার্ভিস দাও, খেয়াল করো জাস্ট তুমি যদি অন্য ডাক্তারদেরকে তোমার ব্যবহার হোক, কথা হোক অথবা অ্যাটিটিউড দিয়ে তুমি যদি ইনফ্লুয়েন্স করতে পারো, আসলে প্রভাবটা তাই না, খুবই যে ভাই তাহলে গুরুত্বপূর্ণ। চলেন ভাই আমরা সবাই মিলে এই কাজটা করি, হয়তো সবাই শুনবে না, বা ট্রাই করলে তো কাউকে না কাউকে তুমি ইনফ্লুয়েন্স করতেই পারবা। অ্যাটলিস্ট তুমি সাথের জনকে না পারো, জুনিয়রদের হয়তো বেটার ইনফ্লুয়েন্স রাখতেই পারো। যেমন ধরো হয়তো তোমরা মেডিকেলে অনেকেই কোচিং এ ক্লাস নিবা, নিলে তোমাদের অন্তত 3-4 বছর যদি ক্লাস নাও, তাহলে তোমাদের 3-4 ব্যাচের কিন্তু ডাক্তাররা তোমার ছাত্র, তাই না, যাদের উপর তোমরা ইনফ্লুয়েন্স রাখাটা সহজ। খেয়াল করো, অ্যাকচুয়ালি তুমি যদি ওইভাবে চিন্তা করো, হাজারটা জায়গা আছে কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার। মানে বিল গেটস মাইট নট বি দ্য রাইট আইডিয়া, বিকজ তখন মেজরিটি ভাববে ভাই আমি তো বিল গেটস হইতে পারবো না, সো আমার তো আর কিছু করার নেই, না তাই না। তুমি জাস্ট চিন্তা করো যে না, নিজের মতো। আমি নিজের- এইটুক করলে তো অন্তত আমি 3টা মানুষকে চেঞ্জ করতে পারলাম, 2টা মানুষকে, 5টা মানুষকে, এটা তো ডুয়েবল, তাই না, সেটা তো হইতেই পারে। হ্যাঁ। তো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। ওকে, সো আমরা আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় নিয়ে কথা বলছি, আরো অনেক প্রশ্ন আমি মোটামুটি টুকায় রাখছিলাম, বাট আমি এখন একটা র্যাপিড ফায়ার করতে চাই। র্যাপিড ফায়ার মানে গুলি করে ফালাই দিবে এরকম না, কুইক কোয়েশ্চেন্স করব, সবাইকে সেম কোয়েশ্চেন করব না, ডিফারেন্ট করব। তো এক একজনের জন্য হয়তো এক এক রকম প্রশ্ন হইতে পারে। কারা দিয়ে শুরু করব? সুশোভনটা দিয়ে শুরু করি না? হ্যাঁ, তোমার মেডিকেলের পুরা অ্যাডমিশনের যে জার্নি, এটাকে এক ওয়ার্ডে বললে ওয়ার্ডটা কি হবে? থ্রিলার। ওকে, ইয়ে করে আসি না, একজনকে টানা বলবো নাকি, না একটু গ্যাপ না, দিই না, না? না, Okay, তাহলে ওই পাশ থেকে তোমারটা তো এখন হয়ে গেছে, তাহলে 1 2 3 1 2 3 করে করে যাবো। 1 হয়ে গেছে, 2। সো এই সঞ্জিতের ক্ষেত্রে তোমার যদি কোনো সুপার পাওয়ার থাকতো, কোন সুপার পাওয়ারটা চাইতা, মানে দেওয়ার যদি সুযোগ থাকতো? টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল, অতীতে না ভবিষ্যতে যাইতা? বোথ। বোথ। ওকে, যদি একটা জাস্ট অপশন দেওয়া হইতো, ফিউচার। ফিউচার গিয়ে কি দেখতে চাও? অনেক র্যাপিড হয়ে গেল। ক্যান্ট আনসার রাইট নাও। ওকে, ঠিক আছে। তাসনিমের ক্ষেত্রে তোমার ধরো হচ্ছে যে পড়ালেখা করার অপশন বন্ধ করে দেওয়া হলো এবং নেক্সট 72 ঘন্টা সময় দেওয়া হলো, কি করবা? সর্বোচ্চ চেষ্টা করব যে ডিসিশন মেকিং যেন আমি যত ফাস্ট করতে পারি। 72 ঘন্টা ধরে শুধু ডিসিশন মেক করবে, ভাবতে থাকবা? কিভাবে আমি ডিসিশন, ওই প্রিপারেশনটা আমি নিব 72 ঘন্টায়। বুঝিনি, মানে আমি বলছি প্রশ্নটা হলো, আবার খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে যে ধরো তোমাকে একটা দ্বীপে রেখে আসা হয়েছে, যে দ্বীপে কোনো বইপত্র দেওয়া হয়নি, পড়ালেখা নেই, কিছু নাই, 72 ঘন্টা টাইম, এই 72 ঘন্টা কি করবা? আচ্ছা, তাহলে আমি আর কি ধ্যান টাইপের যেটা আমি তখন ওকে, ওইটাই কিছু এটার সাথে করব। তাহলে সম্পর্ক প্রশ্ন, যদি তোমাকে ওই দ্বীপে রেখেই আসে আর বলি যে মাত্র 3টা জিনিস নিতে পারবা, কোন 3টা জিনিস নিয়ে যাবা? অবশ্যই আমার মস্তিষ্ক, না, মস্তিষ্ক তো বডির সাথেই আছে, মানে এক্সটার্নাল। এক্সটার্নাল কিছু, তাহলে বই একটা জিনিস, অবশ্যই আমার খাবার যেটা ছাড়া আমি বাঁচবো না, আর যাতে আমি যোগাযোগ করতে পারি বহির্বিশ্বের সাথে সেরকম কিছু। বাহ, ভালো, ভালো ভালো অনেক চলে যাবে। ওকে, ঠিক আছে। খাবার কোনটা পছন্দ বিরিয়ানি। তোমার? বিরিয়ানি। তোমার? ফল। ফল, বাহ ভালো। ওকে, ডাক্তার না হইলে কি হইতা? উদ্যোক্তা। হ্যাঁ, উদ্যোক্তা। তুমি? ফুটবলার। ফুটবলার। হ্যাঁ, ফুটবলার, ওইটা কোথেকে আসলো? ওকে, তারপর রিসার্চার, এখন অপরচুনিটি আছে যদিও। রিসার্চার। হ্যাঁ, ডাক্তার মানে রিসার্চার তো সাংঘর্ষিক না, ডাক্তার উদ্যোক্তাও সাংঘর্ষিক না, বাট ফুটবলার ইন্টারেস্টিং। আমার একটু খেলার প্রতি আলাদা প্যাশন আছে। তাই? হ্যাঁ। এই পর্যন্ত কয়টা গোল দিছো, মানে এক খেলায় হাইয়েস্ট, নাকি তুমি গোলকিপার ডিফেন্সে? না, আমি সাধারণত মিডফিল্ডার হিসেবেই খেলতে পছন্দ করি। ওকে, যাক। তো এরকম কখনো ভেবে দেখিনি কয়টা গোল দিয়েছি Okay. এরকম। আহ, এটা জাস্ট একটু যোগ করলাম। ডাক্তার হিসেবে যখন ধরো পোস্টিং দেওয়া হবে, কোন এলাকায় পোস্টিং নিতে চাও? অবশ্যই যেখানে চাপ কম সেই এলাকায়। তুমি? সুন্দরবন। সুন্দরবন। তুমি? নিজ এলাকায়। নিজ এলাকায়। সুন্দরবন কেন? আমার একটু প্রকৃতি ভালো লাগে। আচ্ছা, নিজ এলাকায় কেন? ইচ্ছা আছে এরকম, মানে আমার নিজ এলাকার মানুষের প্রতি প্রায়োরিটি দেওয়ার জন্য। চিটাগাং এর লোক নিজের এলাকার লোকরা অনেক প্রায়োরিটি দেয়, রাইট? ওকে। আর তুমি হচ্ছে চাপ কম, কেন চাপ কম? বাকি চাপ সময় কি করতে চাও? ওই সময় আমি আরো নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চাই, যাতে আমি নিজের এলাকা, আমার পুরা দেশের জন্য আরো ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। ওকে, সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে চাই আমি বাকি তো সময়। সবাই নাকি পোস্টিং শহরে নিতে চাই, তো তোমরা এরকম শহরে নিতে চাচ্ছ, এরকম তো দেখা যাচ্ছে না। চিটাগাং যদিও শহর, ইটসেলফ শহর। আচ্ছা, ওকে, গুড। ফেভারিট সাবজেক্ট? সেক্ষেত্রে তো অবশ্যই অবাক হতে পারে সাইকোলজি। তোমার? ফিজিক্স। ফিজিক্স। তোমার? হিউম্যান অ্যানাটমি। অ্যানাটমি। অ্যানাটমি তো আলাদাভাবে কি বায়োলজিতে? ও, খুবই বেসিক অ্যানাটমি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। প্রিয় বই, ওই দিক থেকে আসি।
প্রিয় বই বলতে পারো আমার কেমিস্ট্রি বই। এটা একটু জাজের বিষয় হয়ে গেল, কারণ অনেক বই ভালো লাগছে। বলো তাহলে প্রিয় 3টা বলো। আমার ফেলুদা সমগ্র ভালো লাগে, মানে গোয়েন্দা গল্প, ওকে। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো আমার খুব ভালো লাগে। আর পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের পাঁচালী, তারপরে গৃহদাহ, ওকে, মোটামুটি বুঝতে পারছি। সঞ্জিতের ক্ষেত্রে এনি বুক? আলকেমিস্ট, দ্য আলকেমিস্ট, আলকেমিস্ট, ট্রিএম সিরিজ বলা যায়, ট্রিএম সিরিজ। ওকে। তারপর আরিফ আজাদ ভাইয়ের বই যা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বইগুলো হয়তো আগেও মেনশন করছি, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এবং সাবকনশিয়াস মাইন্ড, এবং আচ্ছা 3টা হ্যাঁ রিলেটেড জিনিস। ওকে। চা না কফি কোনটা পছন্দ? কফি। কোনোটাই না? চা। চা, বাহ, কফি চা কোনোটাই না, গুড। 3টা আমরা কম্বিনেশন পেয়ে গেছি। এমন কোনো উইয়ার্ড বা সারপ্রাইজিং ঘটনা যেটা তোমার লাইফের কোনো একটা ডিরেকশন চেঞ্জ করে দিছে? কোটেশন। কোটেশন কোনটা সেটা? একটা বলতে গেলে ডিফিকাল্ট, যেহেতু বইয়ের কথা বললাম, বইয়ে অনেক কোটেশন আছে। একটা বলতে পারো। যেমন একটা লেকচারের কথা বলি, যে আমি জে টু আই যে টক, তো একদম ওর যে শেষের যে মেসেজটা ছিল, মানে ওই যে আমার যেটা জি, ভিডিও সাবকনশিয়াস মাইন্ড নিয়ে, যে অসাধারণ হওয়ার মতো সবকিছু দিয়েই সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছে, স্টিল দেন আমরা অসাধারণ হই নাই, তার প্রথম কারণ আমরা বিশ্বাস করি নাই নিজেদের উপর। অনেকদিন পরে আমি এই কথাটা একসময় অনেক বলতাম, বাট অনেকদিন এই কথা আমি শুনি নাই, মানে ভুলে গেছি, রিসেন্ট টাইমে বলা হয়নি এটা। থ্যাংক ইউ ফর রিমেম্বারিং। এরকম কোনো ঘটনা, কোনো কথা, এনিথিং যেটা লাইফে একটা বড় চেঞ্জ আনছে ডিরেকশনে, থিঙ্কিং এ? ডিফিকাল্ট হয়ে গেল। কোনো চেঞ্জ নাই, সমান্তরাল সরল লেখা? না, ব্যাপারটা আসলে সেরকম না। কনসিস্টেন্সি ধরে রাখার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে যদি স্পেশালি বলি, একটা কোডটা মানে মাথায় আসতে সবসময় ইম্পসিবল ইজ নাথিং। ওকে, ইম্পসিবল ইজ নাথিং। আরও একটা দুটা প্রশ্ন একটু করি। এই যে মেডিকেলের যে অ্যাডমিশনের যে জার্নিটা, এবং মেডিকেল যে পড়বা, ওটা কিন্তু হাইলি কম্পিটিটিভ এবং প্রচুর পড়তে হয়। কারণ আমরা বইটা বলতাম যে পরিমাণ পড়ালেখা করলে বইটা ফার্স্ট হওয়া যায়, ওটা দিয়ে মেডিকেলে পাশও করা যায় না। মেডিকেলের পড়ালেখা অ্যাকচুয়ালি অনেক ইন্টেন্স, এবং যে কারণে স্টুডেন্টদের উপর অনেক ধরনের মেন্টাল যে প্রেশার, মেন্টাল যে ডিসঅর্ডার এবং এই ধরনের জিনিস যেটা, এবং শুধুমাত্র মেডিকেল কেন, মানে এখন অ্যাডমিশন বা সবসময় দেখতেছি আমরা যে মানুষজন প্রচুর প্রেশার নিচ্ছে, সুইসাইডের মতো ঘটনা ঘটতেছে। এবং সেই ক্ষেত্রে তোমরা জিনিসটাকে, এটাকে কিভাবে দেখো? 3জনই বলতে পারো, বা এনিওয়ান ইন্টারেস্টেড যে বলতে চাও। আসলে আমি বলতে চাই যে একটা জিনিসেই সবকিছু শেষ না। মানুষ, আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, হয়তো আমি পারতাম না, মেডিকেলে ধরলাম আমি পারলাম না, আসলে এখানে আমার জীবনের শেষ না। হয়তো সৃষ্টিকর্তা আমার জন্য অন্য কিছু খুলে দিয়েছেন, অন্য দরজা, যে অন্য সুযোগ, যেটা আমি মনে করি মানুষের জীবন কখনো একটা ঘটনায় শেষ হয়ে যায় না। 1 ঘন্টা আমার জীবনের পরিমাপ করে দিতে পারে না কখনো, এটা আমি মনে করি। তোমরা কিছু অ্যাড করতে চাও? মানে এটা তো ফ্যাক্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে তো দেখছো যে প্রচুর মেন্টাল যে স্ট্রেস এবং ভেঙে পড়ে অনেকে, এবং মেন্টাল হেলথে রিলেটেড অনেক ইস্যুস, ডিপ্রেশন। আমার মনে হয় মানে যদি এই জিনিসটা আস্তে আস্তে যখন অ্যাডাপ্টেড হয়ে যায়, তো প্রেশার তো তখন আর খুব বেশি থাকে না। পড়া অনেক ঠিক আছে, হয়তো আমার খুব বেশি আইডিয়া নাই মেডিকেল লাইফে কতটুকু পড়া থাকবে, কারণ এই নিয়ে তো সরাসরি এক্সপেরিয়েন্স না। মানে জিনিসটা কিন্তু এইটা আসলে যে আমরা বলতেছি না তাহলে ভাই প্রেসারই উঠাই দেই, যেমন এর আগে এরকম চিন্তাতে পরীক্ষায় উঠাই দেই, এটা তো পাগলামি কথা। বাট দৃষ্টিভঙ্গিটা যে আই উইল ট্রাই মাই বেস্ট, বাট ইফ আই ডোন্ট অ্যাচিভ ইট, তার মানে আমার জীবন শেষ হয়ে গেল। আরো অনেক পথ আছে নিজেকে ভালো। তো আসলে এখানে উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে আমরা যদি আসলে শুধুমাত্র ওয়ার্ডলি কোনো একটা উদ্দেশ্য থাকে, তো তার পেছনে, তো সেক্ষেত্রে যদি অনেক ছোট বাধাও আসে, তখন মনে হয় যে এটা হয়তো আর সম্ভব না, এখনই হাল ছেড়ে দেই। কিন্তু আমাদের যদি কোনো মহৎ, কোনো স্পিরিচুয়াল কোনো উদ্দেশ্য, কোনো গভীর চিন্তা থাকে, তাহলে হয়তো যত বাধাই আসুক এগুলো আসলে খুবই ছোট মনে হবে, যে তার কাছে আসলে এই জিনিসগুলা কিছুই না। তো আমাদের মনে আমাদের উদ্দেশ্য, বিশ্বাস, এই জায়গাটার উপর যদি আমরা বেশি ফোকাস দিই, তাহলে আসলে স্ট্রেসটা অনেক সহজ ম্যানেজ করা। গুড, মাশাআল্লাহ, ভেরি গুড অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমরা তোমাদেরকে আবারও কনগ্রাচুলেশন জানাইতে চাই। আর হচ্ছে যে কোনো অ্যাচিভমেন্ট মানুষকে বিনয়ী করে ফেলা উচিত। মানে অনেকে যেটা হয়, যে যেটা ডিজার্ভ করে না সেটা পাওয়ার পর সে অ্যারোগেন্ট হয়ে যায়, যে ভাই কিছু একটা। আর যে যেটা ডিজার্ভ করে, এটার একটা বড় আলামত হচ্ছে সে এরপর বিনয়ী হয়, যে ভাই ঠিক আছে, ইটস এ ব্লেসিং, আল্লাহ তাআলা আমাকে দিছে।
তো সেই জিনিসটা আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে আমি খেয়াল করছি যে তোমরা অ্যারোগেন্ট আচরণ বা অ্যারোগেন্ট ওয়ার্ড না, তো আলহামদুলিল্লাহ ইটস গুড, এটা মেনটেন করো, এটা আমরা চাই। আর যেটা এক্সপেকটেশন আমি পুরাটা জুড়ে অনেক দিলাম যে তোমাদেরকে কিন্তু ইন দ্য থিঙ্ক বিগ, ইভেন টু থিঙ্ক অফ কন্ট্রিবিউশন, আমি কীভাবে কন্ট্রিবিউট করবো, তাই না? তো সেই জিনিসটা মাথায় রাখতে চাই। এবং হচ্ছে তোমাদের এই কথাগুলো থেকে জুনিয়ররা ডেফিনেটলি হয়েছে, বেনিফিটেড হয়েছে, অলরেডি হয়েছে। বাট আমার দিক থেকে আমি লাস্ট কোয়েশ্চেন হিসেবে যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য ছেড়ে দিতে চাই সেটা হচ্ছে যে জুনিয়রদেরকে তোমাদেরকে শুনতেছে, অথবা ধরো তুমি চিন্তা করো তোমারই একটা আর্লিয়ার ভার্সন, মেবি 2 বছর 3 বছর বা 5 বছর 7 বছর আগে, তাকে যদি তোমার সামনে আনা হয় যে ওকে কিছু একটা উপদেশ দেওয়ার জন্য, যেটা তুমি লাইফ থেকে লার্ন করছো, তুমি চাও যে ও এটা শিখুক, জানুক, হোয়াট দ্যাট অ্যাডভাইস কুড বি? কে বলবা? এক নাম্বার থেকে যাই। হ্যাঁ, আমি বলতে চাই যে ভবিষ্যৎ নিয়ে বা ফল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, পরিশ্রমটা মূল, পরিশ্রমটা করে যাওয়া হোক, ফোকাস অন দ্য কিছুই হতে পারে। ওকে, আমি জানতাম না যে আমি হয়তো এই পজিশনে আসবো, আমি কখনো চিন্তা করিনি, কিন্তু যাই হোক সৃষ্টিকর্তা এখানে আমাকে এনে দিয়েছে। তো পরিশ্রমটাই মূল, বিশ্বাসটাই মূল নিজের প্রতি। ওকে, হ্যাঁ, এফোর্ট সর্বোচ্চ দেওয়া উচিত, কিন্তু এক্সপেকটেশনে মানে একদম নিজেকে একদম নিচে রাখা তুমি উচিত। তো এটাই বলছো, তুমি এটাই বললা। আমি এটা সব কারণে এটাই বলছি, কারণ আমি সবসময় এটা ফলো করে আসছি, এর জন্য। থ্যাংক ইউ। তাসনিম? তো আমি বলবো আসলে নিজের প্রতি অবশ্যই বিশ্বাস, সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে, সব কিছুই করতে হবে, যাতে আমরা আসলে হতাশার দিকে যাতে আমরা কখনোই না যাই। চ্যালেঞ্জকে আগ্রহের সাথে গ্রহণ করতে হবে, চ্যালেঞ্জকে মজা হিসেবে নিতে হবে, তাহলে আসলে আমরা সবখানে অবশ্যই ভালো করার একটা স্কোপ আমাদের থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ ওয়ান্ডারফুল সেশন। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, সারা দেশবাসী তোমাদের জন্য দোয়া করতেছে, এবং আমরা আশা করি, স্বপ্ন দেখি তোমরা জাতির জন্য, মানুষের জন্য অনেক ভালো কিছু করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এই আলোচনা থেকে ডেফিনেটলি আপনাদের হয়তো অনেক ফুড ফর থট আছে। তো আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর বানাতে চাই, অন্যরকম বানাতে চাই। সেই জার্নিতে ওরা যেমন কন্ট্রিবিউট করবে, বাট আমরা এটা চিন্তা করবো না ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড সব দায়িত্ব ওদের হাতে, তা না। প্রত্যেকটা মানুষ যদি দায়িত্ব নেয়, একটু হলেও পজিটিভ চেঞ্জ মেক করার চেষ্টা করে, তাহলে আমাদের সবারই কালেকটিভ এফোর্টে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।